আসসালামু আলাইকুম সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা যারা ক্লাস 7 এর আছো, তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব। তো এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, নিম্ন শ্রেণীর জীব বলতে যেমন কিছু আণুবীক্ষণিক জীব আছে, আমিবা আছে, আবার যদি আদিকোষীর দিকে তাকাই সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া আছে, এছাড়া অকোষীয় ভাইরাস আছে। এছাড়াও আমাদের আশেপাশে নিশ্চয় তোমরা ছত্রাক দেখেছো। এই ছত্রাক সেটাও কিন্তু একটা নিম্ন শ্রেণীর জীব। এছাড়া তোমরা যদি পুকুরের দিকে তাকাও, পুকুর দেখবা যে অনেক পুকুর সবুজ হয়ে যায় পুরাটা। কেন সবুজ হয়? কারণ ওইখানে শৈবাল নামক এক ধরনের উদ্ভিদ জন্মায়, এবং এই শৈবাল এটাও কিন্তু একটা নিম্ন শ্রেণীর জীব। তাহলে এই যে ছত্রাক, শৈবাল, ভাইরাস, ব্যাকটেরিয়া, আমিবা, এই টপিকগুলা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। সো এই নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে আমরা জানতে পারবো এই পুরো অধ্যায়টাতে, এবং এই ভিডিওটাতে আমি বেশ কিছু অ্যাডভান্স টপিক নিয়েও কথা বলবো, দু একটা এক্সট্রা কথাও বলতে পারি বইয়ের বাইরে। সো এক্সট্রা টপিকগুলো জাস্ট একটু শুনে রাখো, তোমার মুখস্থ করতে হবে বা পড়তে হবে বিষয়টা এমন না। জাস্ট আমি যেগুলো এক্সট্রা কথা বলবো সেগুলো একটু শুনে রাখার চেষ্টা করবা, কারণ তোমরা যখন আরেকটু উপরের ক্লাসে উঠবা সেই সময়টাতে সেই এক্সট্রা বিষয়গুলোও তোমার জানতে হবে। তো এখন থেকে যদি একটু শুনে রাখো, বা তুমি যদি খাতায় নোট করে রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি পড়লা না এখন, কিন্তু তোমার ওই যে খাতায় নোট আছে, তুমি যখন পরের ক্লাসে উঠবা, বড় হবে আস্তে আস্তে, সেই সময়টাতে কিন্তু ওই নোটটা অনেক বেশি কাজে দিবে। আচ্ছা, তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি। তো নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব আসলে কি কি? একটু আগেই আমি যে কথাটা বললাম, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, আমিবা ইত্যাদি হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। ঠিক আছে? তো ভাইরাস, ভাইরাস কথাটার অর্থ মাথায় রাখতে পারো, এগুলো তোমাদের হয়তো বা বইয়ে নাই। মনে রাখো, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস শব্দের অর্থ কি ভাইয়া? ভাইরাস মানে হচ্ছে বিষ। ব্যাকটেরিয়া মানে হচ্ছে দণ্ড। ব্যাকটেরিয়া মানে কি ভাইয়া? দণ্ড। ছত্রাক, ওই যে আমরা ব্যাঙের ছাতা হিসেবে যেটাকে চিনি, সেটা হচ্ছে ছত্রাক। ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা, এটা হচ্ছে একটা ছত্রাক। এরপরে শৈবাল, আমরা পুকুরে যে সবুজ সবুজ যে গাছটা দেখতে পাই সেটা হচ্ছে শৈবাল। দেন আমিবা, আমিবা হচ্ছে তার নিজের দেহের আকৃতিটা কিন্তু চেঞ্জ করতে পারে, পরিবেশের অনুসারে তার নিজের মতো করে তার দেহের আকৃতিটা চেঞ্জ করে ফেলে। ওকে, এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আমিবা, এদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। ঠিক আছে? তাহলে অণুবীক্ষণ নামের মধ্যে আছে অণু, অনুমান হচ্ছে ছোট। ঠিক আছে? তাহলে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কি করি বলতো? খুব ছোট্ট ছোট্ট প্রাণী বা ছোট্ট ছোট্ট জিনিসকে আমরা বড় করে দেখি। তাহলে এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, আমিবা আমিবা এরা এতই ছোট যে এদের এই অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা দেখতে পাই না। আচ্ছা, এবং এরা অণুজীবের অন্তর্ভুক্ত। তাহলে কারা অণুজীবের অন্তর্ভুক্ত? এখানে অণু মানে হচ্ছে ছোট জীব, ছোট, এবং জীব মানে তো জীব, বুঝতেই পারতেছো। সো অণুজীবের অন্তর্ভুক্ত কারা? ভাইরাস, ব্যাকটেরিয়া এন্ড আমিবা। তাহলে এখানে তুমি চিত্রগুলো দেখো, এই যে এটা হচ্ছে একটা ভাইরাস, এটাকে বলা হয় টিটুফাস ভাইরাস। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে। এরপরে যে এগুলো হচ্ছে ছত্রাক। ওকে, তাহলে এইগুলা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। তো এই যে অণুজীব জগৎ, এটাকে আমরা তিনটা রাজ্যে ভাগ করতে পারি। দেখো, অণুজীব জগৎ, তাহলে এদের তাধিকাংশেরই কোষের সুগঠিত নিউক্লিয়াস নাই। তাহলে এই যে নিউক্লিয়াসের যে বিষয়টা, নিউক্লিয়াস নিয়ে একটু কথা বলতে পারি আমরা। পৃথিবীতে যে প্রাণীগুলো আছে তাদেরকে যদি আমরা নিউক্লিয়াসের উপর ভাগ করি, নিউক্লিয়াসের উপর ভাগ করলে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে পৃথিবীর প্রত্যেকটা জীবকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি আদিকোষী, একটাকে আমরা বলতে পারি আদিকোষী জীব, আদিকোষী। এবং আরো একটা প্রকার আমি বলতে পারি, সেটা হচ্ছে প্রকৃতকোষী জীব। তাহলে একটা গেল আদিকোষী এবং আরেকটা হচ্ছে প্রকৃতকোষী, প্রকৃতকোষী। সো প্রকৃতকোষী, এটার আরো একটা নাম আমি বলতে পারি প্রকৃতকোষী, এটাকে আমরা বলতে পারি ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক, ক্যারিওটিক। আর আদিকোষী যেটা, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক,
প্রোক্যারিওটিক। ওকে, সো আদিকোষী এন্ড প্রকৃত কোষী। ঠিক আছে, ওকে। তো এই দুটার মধ্যে পার্থক্যটা কি? ফার্স্টে মিনিংটা বলি একটু। এখানে ক্যারিয়ন কথাটার অর্থটা মাথায় রাখতে হবে ভাইয়া। এখানে নামের মধ্যে আছে ক্যারিয়ন, আর এই ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। তাহলে ইউ শব্দটার অর্থ হচ্ছে প্রকৃত, বুঝতেই পারতেছো। ইউ শব্দটার অর্থ কি? ইউ শব্দটার অর্থ হচ্ছে ভালো বা প্রকৃত। তাহলে বায়োলজিতে ইউ শব্দটার অর্থ হচ্ছে প্রকৃত, প্রকৃত। তাহলে এইখানেও ক্যারিওটিক আছে, তাহলে ক্যারিয়ন শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তবে বায়োলজির ভাষায় যে প্রো, তোমরা তো যারা ফ্রি ফায়ার অনেকে খেলো বা গেম টেম খেলো, তাদের ক্ষেত্রে প্রো শব্দটার অর্থ কি বলো তো? প্রো মানে হচ্ছে প্রফেশনাল, তোমরা ভাবো, তাই না? প্রফেশনাল মানে কি? যে অনেক ভালো গেম খেলে তারাই তো প্রো। কিন্তু বায়োলজির ভাষায় যদি আসো, বায়োলজির ভাষায় যারা আসলে খারাপ তারাই প্রো। ঠিক আছে, উল্টা। তাহলে বায়োলজির ভাষায় এখানে প্রো শব্দটার অর্থ হচ্ছে যে খুব একটা ভালো না, খারাপ, হ্যাঁ, বা আদি বলতে পারি, আদি বা শুরু, অনেকগুলো নাম আছে প্রো। সো প্রোক্যারিওটা মানে কি? আদি নিউক্লিয়াস বা আদি কোষী, যেটাই বলি। আর ইউক্যারিওটিক মানে কি? প্রকৃত নিউক্লিয়াস বা প্রকৃত কোষী, যেটাই বলি। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যে আমাদের পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, এখন প্রকৃত নিউক্লিয়াস তার মানে কি? ভালো নিউক্লিয়াস, আসল নিউক্লিয়াস, এটাই তো বোঝাচ্ছে, তাই না? তাহলে একটা নিউক্লিয়াসের কি কি উপাদান থাকতে পারে সেটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা কোষ, ধরে নাও এটা হচ্ছে একটা কোষ, কোষ, প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ। তো এই কোষের ভেতরেই তো নিউক্লিয়াসটা থাকবে। তাহলে নিউক্লিয়াসটা কোথায় থাকে? নিউক্লিয়াসটা থাকে কোষের ভেতরে। তাহলে এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের চারদিকে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন। এর ভেতরে পেঁচানো সুতার মতো রঙিন কিছু বস্তু দেখা যায়, যেটাকে বলা হয় ক্রোমাটিন। এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। এছাড়াও এই নিউক্লিয়াসের ভেতরে আর কি থাকে দেখো তো? এই নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওপ্লাজম থাকে, তরল পদার্থ যেটা এর ভেতরে, এই তরল পদার্থটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, প্লাজম। এবং এর ভেতরে আরো একটা উপাদান থাকে, এই উপাদানটা, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি কি আছে? চারটা উপাদান আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন জালিকা এন্ড নিউক্লিওলাস। তাহলে এই ধরনের নিউক্লিয়াস যে সকল কোষে থাকে তারাই হচ্ছে আদি কোষী, প্রকৃত কোষী বা প্রকৃত নিউক্লিয়াস, যাই বলি আমি, তাই না? তাহলে আদি কোষী কাকে বলবো? আদি কোষী, আদি কোষী যে নিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াস বা আদি কোষী যেটাই বলি আমি, এদের ক্ষেত্রে যে কথাটা মাথায় রাখবো ভাইয়া, এই আদি নিউক্লিয়াসে এই নিউক্লিওপ্লাজমটা থাকে না। তাহলে আদি নিউক্লিয়াসের কি নাই বলতো? এই নিউক্লিওপ্লাজমটা নাই। কি নাই? নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম এটা থাকে না, নাই। নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটাও নাই ভাইয়া, বুঝতে পেরেছ? সো এখানে নিউক্লিওপ্লাজমটা নাই। নিউক্লিয়ার মেমব্রেন, মনে রাখো, নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন এটাও নাই। দেন নিউক্লিওলাস, সেটাও নাই। অর্থাৎ এর জীবনে শুধু নাই আর নাই, কিচ্ছু নাই। তাহলে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস এটাও নাই। তাহলে আছে কি? শুধুমাত্র এই ক্রোমাটিনটা আছে। এখন ক্রোমাটিনের মধ্যে একটা উপাদান নাই, হিস্টোন প্রোটিন নাই। তো এত কিছু আচ্ছা লিখে নাও, লিখে নাও, তোমার জানার বিষয় তো, লিখে নাও। ঠিক আছে, সো ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন নাই। ক্রোমাটিনে ক্রোমাটিনটা আছে, তবে ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন নাই। হিস্টোন
প্রোটিন এটা থাকে না। তাহলে দেখো এখানে কোনো কিছুই নাই, শুধুমাত্র কি আছে, ক্রোমাটিনটা আছে। এখন ক্রোমাটিনের মধ্যে তো হিস্টোন প্রোটিন নাই এই জায়গাটাতে, তাই না? তাহলে আছেটা কি বলতো, শুধুমাত্র এই প্যাঁচানো সুতার মতো কিছু অংশ আছে, আর কিচ্ছু নাই। তাহলে এইটা হচ্ছে আদি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আদি নিউক্লিয়াস। আর ওই নিউক্লিয়াসটি যে এতগুলা জিনিস থাকলে তখন আমরা বলি প্রকৃত নিউক্লিয়াস। এখন আদি নিউক্লিয়াস কারা, কাদের আদি নিউক্লিয়াস দেখা যায়? আমি বলতে পারি ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস দেখা যায়। ঠিক আছে ভাই? সো কাদের আদি নিউক্লিয়াস দেখা যায়? মাথায় রাখো ব্যাকটেরিয়াতে আদি নিউক্লিয়াস বা আদি কোষী। তাহলে ব্যাকটেরিয়া আমি বলতে পারি ইস্ট, হ্যাঁ, বা সায়ানো ব্যাকটেরিয়া বলতে পারি, সায়ানো ব্যাকটেরিয়া আমি বলতে পারি ইস্ট। এই জায়গাগুলোতে এইরকম থাকে, এই উপাদানটা থাকে। কিন্তু প্রকৃত নিউক্লিয়াস যেটা, প্রকৃত কোষী, যেমন আমরা হচ্ছে প্রকৃত কোষী, আমাদের এই নিউক্লিয়াসের সবগুলো উপাদানই থাকে। ঠিক আছে? এইবার আসো, যে কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরো কিছু এক্সট্রা বিষয় আমি বলতে পারি তোমাদের, যদি এগুলো তোমাদের এত অ্যাডভান্স দরকার হবে না, তারপরে বলে দিই। হ্যাঁ, বলতেছি যখন বলে দিই। দেখো এইখানে যে নিউক্লিয়াসটা তুমি দেখতে পাচ্ছ, এটা এটা কি কোনোভাবেও কি নিউক্লিয়াসের মতো দেখাচ্ছে? না। আদৌ কি মানে প্রকৃত যে নিউক্লিয়াস তার মতো কি ধারে কাছেও কি আছে এটা? না। এখানে কি নাই? নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই, ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন নাই। তো এটাকে কোনোভাবেই কোনো দিক থেকে আমার নিউক্লিয়াস মনে হচ্ছে না। হ্যাঁ, তার মানে কি এটা হচ্ছে ভুয়া নিউক্লিয়াস। বলতেছি নিউক্লিয়াস, কিন্তু আসলে তো নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াসের যা যা থাকা দরকার তার তো কিছুই নাই। তার মানে কি এটা হচ্ছে ভুয়া নিউক্লিয়াস। তো বায়োলজিতে সিউডো কথাটার অর্থ হচ্ছে ভুয়া। বুঝতে পেরেছ? তাহলে এই আদি কোষের যে নিউক্লিয়াস, এটাকে আমরা নিউক্লিয়াস না বলে আমি কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সিউডো নিউক্লিয়াস। সিউডো নিউক্লিয়াস বলতে পারি, নিউক্লিয়াস, সিউডো নিউক্লিয়াস। তাহলে সিউডো কথাটার অর্থ কি ভাইয়া? সিউডো মানে হচ্ছে ভুয়া। তাহলে ভুয়া নিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে সিউডো নিউক্লিয়াস। অথবা এটাকে আরো একটা নামে ডাকতে পারি আমি, এটাকে আমরা বলতে পারি নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড, অয়েড মানে তো মতো। তাহলে নিউক্লিওয়েড মানে কি? নিউক্লিয়াসের মতো, তাই না? তাহলে নিউক্লিওয়েড মানে হচ্ছে নিউক্লিয়াসের মতো। তার মানে কি এটা হচ্ছে নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো কিছুটা। তাহলে এই কথাটা মনে রাখো, নিউক্লিওয়েড এটা হচ্ছে নিউক্লিয়াসের, অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো, অর্থাৎ এটা নিউক্লিয়াসের মতো কিন্তু নিউক্লিয়াস না। সিম্পল। তাহলে এখানে কি বলা আছে দেখো, অণুজীব জগৎ নিয়ে আমরা পড়তেছি। প্রথম কথাটা যেটা বলা আছে, এদের অধিকাংশরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নাই। হ্যাঁ, নাই। যেমন ব্যাকটেরিয়ার সুগঠিত নিউক্লিয়াস নাই, সায়ানোব্যাকটেরিয়ার নাই, ইস্টের নাই। আচ্ছা, এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। তাহলে এই যে কথাটা এখানে বোঝাচ্ছে যে এই যে উন্নত যত জীব আমরা আশেপাশে দেখতে পাই, সবকিছু কোথা থেকে আসছে? এই যে অণুজীবগুলা থেকে আসছে। ফার্স্টে ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, তারপরে আমিবা, এইভাবে আস্তে আস্তে আসছে। এই কথাটা বোঝানোর চেষ্টা করা আছে এখানে। ঠিক আছে? এখন সত্য এটা অবশ্যই আমার মধ্যে সত্য না। ঠিক আছে? তো যাই হোক, বাদ দাও। তাহলে এ সকল অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। তাই অণুজীবদেরকে আদি জীবও বলা হয়। তাহলে অণুজীবদেরকে আমরা কি নামে ডাকতে পারি? এদেরকে আমরা বলতে পারি আদি জীব। তাহলে অণুজীব যেহেতু সৃষ্টির শুরু থেকেই আছে, তার মানে কি এরা হচ্ছে আদি জীব, অনেক আগে থেকে আছে। অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে 3টি রাজ্যে ভাগ করেন। তাহলে অণুজীব বিজ্ঞানীগণ কি করেছেন বলতো? 3টা রাজ্যে ভাগ করেছেন এই জগৎটাকে। সো অণুজীব জগৎ, এটাকে আমরা 3টা রাজ্যে ভাগ করব, রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3। সো রাজ্য 1 হচ্ছে অ্যাকেরিওটা, রাজ্য 2 হচ্ছে প্রোক্যারিওটা, রাজ্য 3 হচ্ছে ইউক্যারিওটা। ঠিক আছে? এখন আমি একটা কথা বলেছি না, এই যে ক্যারিও বা ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। আমি বলেছি না যে ক্যারিও কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস।
তাহলে এখানে প্রত্যেকটা নামের মধ্যে আছে ক্যারিও, তার মানে কি এটা দ্বারা নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে। এখন এই দুটা নাম তো আমরা অলরেডি জানি। এখানে নামের মধ্যে আছে প্রো, প্রো মানে কি? এখানে নামের মধ্যে আছে প্রো, প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি। তাহলে প্রো ক্যারিওটা মানে কি? আদি কোষী বা আদি নিউক্লিয়াস। আর ইউ কথাটার অর্থ হচ্ছে প্রকৃত। ইউ কথাটার অর্থ কি ভাইয়া? ইউ কথাটার অর্থ হচ্ছে প্রকৃত। তাহলে ইউ ক্যারিওটা মানে কি? প্রকৃত নিউক্লিয়াস বা প্রকৃত কোষী। ঠিক আছে? আচ্ছা। আর এ ক্যারিওটা, তাহলে ক্যারিওটা মানে তো নিউক্লিয়াস, আর নামের শুরুতে আছে এ। মনে রাখো বায়োলজিতে যদি কখনো দেখো নামের শুরুতে আছে এ, এই এ শব্দটার অর্থ হচ্ছে না। এ শব্দটার অর্থ কি ভাইয়া? এ শব্দটার অর্থ হচ্ছে না। তাহলে বায়োলজির ভাষায় এ মানে হচ্ছে না। তাহলে এ ক্যারিওটা মানে কি? নিউক্লিয়াসটা নাই। কি নাই? নিউক্লিয়াস নাই। অথবা অকোষীয় বলা যায়। একের ওটা মানে হচ্ছে অকোষীয়। তাহলে এটা হচ্ছে অকোষীয়, এটা হচ্ছে আদিকোষী, ওইটা হচ্ছে প্রকৃত কোষী। শেষ। এটা হচ্ছে অকোষী, এটা হচ্ছে আদিকোষী, ওইটা হচ্ছে প্রকৃত কোষী। আমি লিখে দিই, হ্যাঁ। সো একের ওটা এটা কি বলতো? এটা হচ্ছে অকোষী, অকোষী। এটা হচ্ছে আদিকোষী, আদিকোষী। এবং এটা হচ্ছে প্রকৃত কোষী, প্রকৃত কোষী। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। রাজ্য ১ নিয়ে আমরা ফার্স্টে পড়ি। এখানে এক ক্যারিওটা মানে কি? অকোষীয়। তাহলে অকোষীয় এসব অণুজীব এতই ছোট যে এদের সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। তাহলে এই যে এক ক্যারিওটা যেটা, অর্থাৎ অকোষীয় যারা, তারা এতই ছোট যে আলোক অণুবীক্ষণ যন্ত্র দ্বারা, আলোক অণুবীক্ষণ যন্ত্র মানে তোমার স্কুল কলেজে যে যন্ত্রটা থাকবে, ঠিক আছে? তোমার স্কুলে যদি কোনো অণুবীক্ষণ যন্ত্র দেখো, বুঝবা যে সেটা হচ্ছে আলোক অণুবীক্ষণ যন্ত্র। কারণ নিচে আলো দিয়ে বা সূর্যের আলো, হ্যাঁ, সূর্যের আলোটা হচ্ছে কাছে ফেলে তারপরে সেটা দিয়ে দেখা হয়। তো আলোক অণুবীক্ষণ যন্ত্রেও এই ভাইরাসটা দেখা যায় না, ঠিক আছে? এটার জন্য ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়। তাহলে এদের দেখতে কি দরকার? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তাহলে এই যে রাজ্য ১ বা অ্যাকারিওটা বা অকোষীয়, এদের উদাহরণ কি বলতো? এদের উদাহরণ হচ্ছে ভাইরাস। এদের উদাহরণ হচ্ছে ভাইরাস। রাজ্য ২ যাদেরকে বলতেছি প্রোক্যারিওটা বা আদিকোষী, যে সকল অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। তাহলে কেন্দ্রিকা বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে ভাইয়া, কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস নিয়ে তো আমরা আগেই পড়ছি। তাহলে যে সকল কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত না, তারাই হচ্ছে আদিকোষী, তাই কিনা? তাহলে সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে বলা হচ্ছে আদিকোষ, যেমন ব্যাকটেরিয়া। তাহলে উদাহরণটা মনে রাখো ভাইয়া, ব্যাকটেরিয়া। রাজ্য ৩ হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, যে সকল অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে বলা হচ্ছে প্রকৃত কোষী, যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। ঠিক আছে? তাহলে এই যে শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এদেরকে বলা হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা আরেকটু সামনে আগাই। দেখো ভাইরাস। সো ভাইরাস সম্পর্কে আমাদের কিছু কথা মাথায় রাখতে হবে। ভাইরাস মানে তো বিষ, এটা আমরা জানি। এখন মনে রাখো একটা ভাইরাস কিভাবে গঠিত হয়। ধরে নাও একটা ভাইরাসের দুইটা উপাদান আছে। একটা ভাইরাস, ভাইরাস এর গঠন, যে কথাটা প্রথমেই মাথায় রাখবে ভাইয়া, ভাইরাসের দুইটি উপাদান, দুইটি উপাদান। দুইটা উপাদান কি কি? দুইটা উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। একটা ভাইরাসের একদম কেন্দ্রে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে একটা ভাইরাসের কেন্দ্রে কি আছে বলতো? নিউক্লিক অ্যাসিড, Na, নিউক্লিক অ্যাসিড। এবং এই নিউক্লিক অ্যাসিডকে কেন্দ্র করে এর চারদিকে আরো একটা উপাদান থাকে যেটাকে বলা হচ্ছে প্রোটিন আবরণ। তাহলে নিউক্লিক অ্যাসিডের বাইরে কি থাকে বলতো? বাইরে থাকে প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিডের বাইরে যে জিনিসটা আছে, যে আবরণটা আছে, এই আবরণটার নাম হচ্ছে, এটা কি দ্বারা তৈরি? এটা হচ্ছে প্রোটিন। এটা হচ্ছে প্রোটিন, প্রোটিন। তাহলে ভাইরাস কয়টা উপাদান দ্বারা গঠিত? দুইটা উপাদান দ্বারা গঠিত। দুইটা উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে
নিউক্লিক অ্যাসিড, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে প্রোটিন। প্রোটিন। এখন ভাইরাসের যে প্রোটিন সেটাকে আদর করে একটা স্পেশাল নামে ডাকা হয়। ভাইরাসের প্রোটিনকে আদর করে যে নামে ডাকা হয় সেটা হচ্ছে ক্যাপসিড। ভাইরাসের প্রোটিনকে আদর করে কি বলা হয়? আদর করে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিড, এই কথাটা ভাইয়া মাথায় রাখো। তাহলে একটা ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দ্বারা গঠিত বা প্রোটিন দ্বারা গঠিত। তোমাকে যদি বলে পরীক্ষায় যে একটা ভাইরাস কি দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এখন এই যে নিউক্লিক অ্যাসিড, এই নামটা তোমরা কোথাও শুনেছো? কি মনে হয়, শুনেছো? অনেকের অ্যান্সার আসতে পারে যে ভাইয়া হ্যাঁ শুনেছি, কিন্তু কোথায় শুনেছি জানি না। আবার অনেকে বলবা যে শুনি নাই। কিন্তু আমি যদি বলি যে ভাইয়া এই ওয়ার্ডটা চেনো কিনা তোমরা, ডিএনএ অথবা আরএনএ, আরএনএ, এই ওয়ার্ডটা চেনো কিনা, তাইলে তোমরা বলবা যে প্রত্যেকেই বলবা যে জি ভাইয়ার নামটা শুনেছি। তাহলে এই যে এই নামের মধ্যে কি আছে? ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে দুইটা নামের মধ্যে কি আছে? নিউক্লিক অ্যাসিড, তাই না ভাইয়া? ওকে, সো দুইটা নামের মধ্যে আছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড, এটা কয় ধরনের হতে পারে? এটা হতে পারে দুই ধরনের। তাহলে এই কথাটাই মনে রাখো যে নিউক্লিক অ্যাসিড, এই কথাটাই ভাইয়া মনে রাখো, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, দুই ধরনের হয়, দুই ধরনের হয়। এক নাম্বার হচ্ছে ডিএনএ এবং দুই নাম্বার হচ্ছে আরএনএ। তাহলে ভাইয়া একটা ভাইরাস ডিএনএ অথবা আরএনএ দ্বারা গঠিত, তার সাথে প্রোটিনটাও থাকবে। তাহলে একটা ভাইরাস ডিএনএ অথবা আরএনএ দ্বারা গঠিত, তার সাথে প্রোটিনও থাকে, সিম্পল। ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া ভাইরাস সম্পর্কে কি বলা আছে? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না। এরা সরলতম গঠনের। তাহলে যারা এত ছোট তারা কি সরলতম গঠন, তাদের তো কোষই নাই। ঠিক আছে, এই কথাটা ফার্স্টে মাথায় রাখো। ভাইরাস কি কেমন ভাইয়া? ভাইরাসের কোনো কোষ নাই, কোষীয়, অকোষীয়, এদের কোনো কোষই নাই, এরা হচ্ছে অকোষীয়। এটা প্রথম কথা মাথায় রাখবা। তাহলে ভাইরাসের গঠনটা কেমন? এরা হচ্ছে সরলতম গঠনের। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নাই। দেখো ভাইরাসের জীবনে, আচ্ছা তোমরা অনেক সময় বলো না যে আমার এটা নাই ওটা নাই। ভাইরাস এমন একটা বেচারা, তার কিচ্ছু নাই ভাই। তোমার তো অনেক কিছু আছে, যেমন তোমার তো অন্তত কোষ আছে, তাই না? দেহে অসংখ্য কোষ আছে। তোমার দেহের মধ্যে কত কি আছে, প্রোটিন আছে, লিপিড আছে, চর্বি আছে, পানি আছে, তোমার 60 to 70% পানি। কিন্তু ওই ভাইরাস বেচারা, তার শুধুমাত্র প্রোটিন আছে আর নিউক্লিক অ্যাসিড, আর কিচ্ছু নাই। ঠিক আছে? তাহলে ভাইরাস, আমি তো বলেছি যে ভাইরাসের দেহ নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা গঠিত। তাহলে নাই কি? ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, আরো 100টা জিনিসও যদি বলি, সেগুলা ভাইরাসের নাই। ভাইরাসের কি আছে সেটা আমরা অলরেডি জানি, তাই না? ওকে, তাহলে ভাইরাসের এগুলা নাই। তাই ভাইরাসের দেহকে অকোষীয় বলা হয়। তাহলে ভাইরাসের দেহে যেহেতু এই জিনিসগুলো নাই, তাই ভাইরাসের দেহ কোনো কোষ না। এরা শুধুমাত্র আমিষ আবরণ। আমিষ মানে কি? আমিষ মানে হচ্ছে প্রোটিন। এই আমিষ কথাটার অর্থ হচ্ছে প্রোটিন। তাহলে এরা শুধুমাত্র প্রোটিন। আর কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ আরএনএ দ্বারা গঠিত। আচ্ছা, এখন ভাইরাসের একটা সংজ্ঞা আমি বলে দিই। দেখো ভাইরাসের একটা সংজ্ঞা তোমাদের বইয়েও হয়তো বা এটা উল্লেখ নাই, জাস্ট শুনে রাখো। বলো তো ভাইয়া ভাইরাস কি? ভাইরাস কি? ভাইরাস কি জীব নাকি জড়? যদি তোমার কাছে মনে হয় যে ভাইরাস একটা জীব, তাহলে তোমাকে আমি বলে দিই, ভাইরাসকে তুমি যদি এমনি জাস্ট পরিবেশে রেখে দাও, ধরে নাও যে তোমার বাসার, তোমার টেবিলের উপরে একটা ভাইরাস পড়ে আছে, তো ওই ভাইরাসের দেহে কোনো জীবন নাই। ওই ভাইরাসটা তখনই জীবন পাবে যখন ওই টেবিল থেকে তোমার দেহের মধ্যে প্রবেশ করবে বা কোনো একটা প্রাণীতে প্রবেশ করবে, তখনই ওই ভাইরাসের মধ্যে প্রাণীর সঞ্চার ঘটে। অর্থাৎ ভাইরাস যদি কোনো প্রাণীর মধ্যে থাকে, প্রাণীকে যখন আক্রমণ করে, তখন সে সজীব হয়ে ওঠে, অর্থাৎ জীবের মতো কাজ করে। আর যখন পরিবেশে অবস্থান করে, পরিবেশে সে থাকে, সেই সময়টাতে সে জড়বস্তুর মতো থাকে। জড়বস্তু মানে কি? এই যে কাঠ,
বা চেয়ার টেবিল এগুলো কি জড় বস্তু না? তাহলে ভাইরাস জড় বস্তুর মতো আচরণ করে, আবার জীবের মতো আচরণ করে। তাহলে প্রাণী দেহের মধ্যে যদি প্রবেশ করে তাহলে সেটা জীবের মতো আচরণ শুরু করে দেয়। তাহলে ভাইরাসের সংজ্ঞা কি বলতো? ভাইরাস কি জীব নাকি জড়? তাহলে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে লোফ, সে কি বলছে জানো ভাইরাসের সংজ্ঞা দিতে গিয়ে? এগুলো তোমার বইয়ে মেবি নাই, যতদূর সম্ভব আমি যতটুকু দেখলাম এই জিনিসগুলো নাই। ঠিক আছে, তারপর একটু শুনে রাখো। বিজ্ঞানী লফ ভাইরাসের সংজ্ঞা দিতে গিয়ে বলছে ভাইরাস ইজ ভাইরাস, ভাইরাস ইজ ভাইরাস। হ্যাঁ, এর বাংলা করলে কি হচ্ছে? ভাইরাস ভাইরাসই, ভাইরাস ভাইরাসই। দেখো তো কত অদ্ভুত সংজ্ঞা না? ভাইরাস ভাইরাসই। ঠিক আছে, তোমাকে ধরে নাও যে বললো যে কলম কাকে বলে, কলম কাকে বলে, তুমি অ্যান্সার করলে কলমকে কলম বলে। বিষয়টা কেমন না? তাহলে ভাইরাসকে ভাইরাস বলে। তাহলে মানে সংজ্ঞাটা কমপ্লেক্স, মানে কমপ্লেক্স না এমন হওয়ার কারণ হচ্ছে যে ভাইরাস জীবও না জড়ও না, এই দুটার মধ্যে সেতু বন্ধন, এই কথাটা মাথায় রাখতে হবে ভাইয়া। ঠিক আছে, ওই যে একটু আগে বললাম যে ভাইরাস সব কখনো জীবের মতো আচরণ করতেছে, কখনো জড়র মতো আচরণ করতেছে। তাহলে আমি বলতে পারি যে ভাইরাস, ভাইরাস এটা কোনো জীব না, জীব, জীবও না, আবার জড়ও না, আবার জড়ও না। জীব ও জড়ের মধ্যে সেতু বন্ধন, জীব ও জড়ের সেতু বন্ধন, সেতু বন্ধন, এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে। ঠিক আছে, ভাইরাস জীব না জড়ও না, আবার জীব ও জড়ের মধ্যে সেতু বন্ধন একটা। ঠিক আছে, ওকে। তাহলে এবার কি বলছে দেখো, জীবিত জীবদেহ ছাড়া বা জীবের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ প্রকাশ, লক্ষণ দেখায় না। ঠিক আছে, তাহলে জীবদেহ ছাড়া বা জীবের বাইরে এরা জীবের কোনো লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হচ্ছে। তাহলে জীবের, ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এটা জীবের বাইরে কোনো জীবীয় বৈশিষ্ট্য দেখায় না। ঠিক আছে, তাহলে এইটা তোমার পরীক্ষা আসতে পারে যে কাকে প্রকৃত পরজীবী বলা হচ্ছে? ভাইরাসকে বলা হয়। কেন বলা হয়? কারণ জীবের দেহ ছাড়া এটা কোনো জীবের লক্ষণ প্রকাশ করে না। এবং ভাইরাস দেখতে কেমন হতে পারে? ভাইরাস বিভিন্ন আকৃতির আছে। এটা হতে পারে গোলাকৃতির, এটা হতে পারে ডিম্বাকৃতির, এটা হতে পারে ব্যাঙাচি আকৃতির, ঠিক আছে, দণ্ডাকার হইতে পারে। তো বিভিন্ন রকম ভাইরাসের আকৃতি আছে। যেমন এটা হতে পারে কি ভাইয়া? গোলাকার হইতে পারে, এটা হতে পারে গোলাকার, এটা হতে পারে দণ্ডাকার, এটা হইতে পারে ব্যাঙাচির মতো, ব্যাঙাচি মানে হচ্ছে ব্যাঙের বাচ্চা, ব্যাঙের বাচ্চার মতো হইতে পারে। এটা হইতে পারে পাউরুটির মতো, পাউরুটি খাইছো না? সো পাউরুটির মতো হতে পারে। ঠিক আছে, তাহলে গোলাকার, ডিম্বাকার, ডিম্বাকার, দণ্ডাকার, ডিম্বাকার নাই। তাহলে গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচি আকৃতি, পাউরুটি আকৃতি। ঠিক আছে, তাহলে এই চারটা আকৃতির নাম মনে রাখতে হবে। ভাইরাস এই টাইপের হইতে পারে। আচ্ছা, ভাইরাস মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে দেখো। মানব দেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা এই রোগগুলো সৃষ্টি করে। তোমাদের তো জীবনে নিশ্চয়ই পক্স হয়েছে, তাই না? বসন্ত হয়েছে। তো এই যে গুটি বসন্ত, এটা কিভাবে হচ্ছে? ভাইরাস যদি তোমাকে আক্রমণ করে সেক্ষেত্রে তোমার বসন্ত হয়। ভেরিওয়ালা ভাইরাস, একটা ভাইরাসের নাম হচ্ছে ভেরিওয়ালা। এই ভাইরাস যদি তোমাকে আক্রমণ করে সেক্ষেত্রে তোমার গুটি বসন্ত হয়। তোমার হচ্ছে কেন ডেঙ্গু জ্বর হয়? কারণ ফ্লাভি ভাইরাস নামে একটা ভাইরাস তোমাকে আক্রমণ করে, এই কারণে তোমার ডেঙ্গু হয়। বুঝতে পেরেছ? তাহলে মানুষের দেহে এই যে বসন্ত, হাম, সর্দি, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, এই যে দেখো তোমার সর্দি হয়, কেন হয়? কারণ রাইনো ভাইরাস নামে একটা ভাইরাস তোমাকে আক্রমণ করে। ইনফ্লুয়েঞ্জা কেন হয়? কারণ ওই যে তোমরা আই মুভি দেখছো কিনা? হ্যাঁ, তোমরা অনেকে হয়তো বা মুভি টভি দেখো না, তোমরা এখনো ছোট মানুষ। তো যদি কেউ দেখে থাকো আই, আই নামক মুভিটা, ঠিক আছে, ওই আই মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি রোগ সৃষ্টি করে বলতো? ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে। এই যে ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে, তাহলে এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তো এই অধ্যায় থেকে রোগের নামগুলা তোমার মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই অধ্যায়ের প্যারাটা এখানেই যে কিছু জিনিস তোমার মুখস্থ রাখতে হবে ভাইয়া, বুঝতে পেরেছ? সো রোগের নামগুলা তোমার মুখস্থ করতে হবে। হ্যাঁ, তুমি বারবার মুখস্থ করার একটা টেকনিক হচ্ছে, তুমি যদি তুমি যদি মুখস্থ করতে যাও তখন তোমার কাছে পড়ালেখাটা বোরিং লাগবে।
তুমি মুখস্থ করতে যাবে না কোনো টপিক। তুমি যে কাজটা করবা, ধরে নাও যে এই যে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। তুমি যে কাজটা করতে পারো, এই সবগুলা বারবার করে পড়তে হবে। বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। অথবা আমি একটা ছোট্ট কাজ করি, সেটা হচ্ছে এখানে নামের প্রথম অক্ষরগুলা দিয়ে একটা ছন্দ বানায় ফেলি, যে বহাস, বহাসি, বহাসি। ঠিক আছে? প্রথম অক্ষরগুলা দিয়ে একটা ওয়ার্ড বানায়, বহাসি, বহাসি, বহাসি। ঠিক আছে? তাহলে ভাইরাস ঘটিত রোগগুলাকে কি বহাসি, বহাসি, বহাসি এভাবে পড়ি। ঠিক আছে? আমার মনে থাকে। তো এটা তোমার ছোট ক্লাসে এখনই দরকার নাই, বড় ক্লাসে আর কি অনেক কিছু মনে রাখতে হয়। তো সেই সময়টাতে আমি এগুলো শিখাই দিব। যখন তোমরা 9-10 থেকে পড়া শুরু করবে, সেই সময়টাতে এগুলো দরকার হবে। হ্যাঁ, তখন আমি শিখাবো। তো এখন আপাতত এমনিতেই মনে রাখো, তাইলে ভালো হবে। আচ্ছা, বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। তাহলে এই যে বসন্ত, হাম, সর্দি, তো বায়ুবাহিত রোগ কোনটা? আহ, বহাস। ঠিক আছে? বসন্ত, হাম, সর্দি, বহাস। চাইলে এইভাবে পড়তে পারো। আমি তোমার জায়গাতে হইলে এইভাবেই পড়তাম, পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বহাস, 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 এগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ। ঠিক আছে? তাহলে এইখানে তুমি অ্যাড করে দিবে বহাস বায়ু, বহাস বায়ু। তো এটা আসলে কোনো ধরনের মিনিং বহন করে না, কোনো ধরনের অর্থ বহন করতেছে না। কিন্তু আমি যদি বারবার পড়তে থাকি বহাস বায়ু, বহাস বায়ু, বহাস বায়ু, বারবার করে যখন পড়তেছি, এটা আমার মাথায় সেট হয়ে যায় এবং এইটা আমি তখন পরবর্তীতে যখন মনে করতে যাই, সহজেই কিন্তু মনে পড়ে। বা পরীক্ষার হলে যদি কখনো ভুলে যাই যে বায়ুবাহিত রোগ কোনগুলো, তখন আমার হঠাৎ করে মনে চলে আসে যে বহাস বায়ু, বহাস বায়ু, মনে চলে আসবে আর কি। ঠিক আছে? তো এটা বারবার পড়তে হবে তোমার। আর যদি এমনিতে মনে রাখতে পারো তাইলে তো ভালোই। আচ্ছা, এছাড়াও ধানের টুংরো রোগ, তামাকের মোজাইক রোগ, রোগ ভাইরাসের কারণে হয়। তাহলে এই রোগগুলা ভাইরাসের কারণে হচ্ছে এবং এই রোগের নামগুলাও তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ভাইরাসের উপকারিতা। তো ভাইরাসের উপকারিতা হচ্ছে যে ভাইরাস থেকে বিভিন্ন ধরনের টিকা তৈরি করা যায়। যেমন আমি এখানে কয়েকটা আছে, বসন্ত, পোলিও, প্লেগ, এর সাথে আরো কয়েকটা বলে দিই। এগুলো তোমার বড় ক্লাস এইচএসসি লেভেল পর্যন্ত কাজে লাগাইতে পারবা। তো আমি এগুলো একটু বলে দিই। এভাবে পড়তে পারো, জনে জনে পাশে বসে পোলিও টিকা খাওয়ায়। তাহলে ভাইরাস থেকে আসলে কি কি টিকা তৈরি করা যায়, এটা এভাবে মনে রাখতে পারো, জনে জনে পাশে বসে পোলিও টিকা খাওয়ায়। তাহলে এখানে জনে মানে কি? প্রথম জ তে মনে রাখো জলাতঙ্ক, জলাতঙ্ক। পরের জতে মনে রাখো যক্ষা। পাশেতে মনে রাখো প্লেগ, প্লেগ। বসেতে মনে রাখো বসন্ত এবং পোলিও। তাহলে দেখো এখানে কি কি আছে, বসন্ত, পোলিও এন্ড প্লেগ, বসন্ত, পোলিও, প্লেগ, অর্থাৎ পাশে বসে পোলিও টিকা খাওয়ায়। তাহলে তুমি যদি প্রথম জনে জনে এই কথাটা না পড়ো, তাইলেও হচ্ছে জনে জনে, জনে জনে পড়লা না, পাশে বসে পোলিও টিকা খাওয়ায়, পাশে বসে পোলিও টিকা খাওয়ায়। তাহলে টিকা মানে কি, যে টিকা তৈরি করা হচ্ছে ভাইরাস থেকে, এটাই। তাহলে কি কি টিকা? বসন্ত, পোলিও, প্লেগ টিকা তৈরি করা হয় এবং জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয়। ঠিক আছে? জিন প্রকৌশলে, যে জিন প্রকৌশল মানে কি ভাইয়া? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন প্রকৌশল মানে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং। ওকে, আচ্ছা, এবার আসো ভাইরাসের অপকারিতা কি। ভাইরাসের অপকার হচ্ছে ভাইরাস আমাদের দেহে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে। ডেঙ্গু করতেছে, এইডস করতেছে, বসন্ত করতেছে, হ্যাঁ, এরপরে আর কি করতেছে, জলাতঙ্ক করতেছে। তাহলে এই যে এই রোগগুলা, যেমন কিছু বছর আগে কোভিড-19 আসলো না 2019 সালে। তো এই যে কোভিড-19, এই রোগটা কি দ্বারা হয়েছিল বলতো? করোনা ভাইরাস দ্বারা হয়েছিল, তাই না? এরপরে দেখো বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করতেছে আমাদের দেহে। তাহলে এগুলো হচ্ছে ভাইরাসের অপকারিতা। এছাড়াও উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ, এই রোগের নামগুলো তোমার মাথায় রাখতে হবে। বিশেষ করে উদ্ভিদের গুলো একটু ভালো করে মাথায় রাখো, কারণ আমাদের দেহে যে যে রোগগুলো হয়, সেগুলো আশা করি কিছুটা হলেও তোমরা পারবা। তাহলে উদ্ভিদের দেহে
ভাইরাস কি কি রোগ সৃষ্টি করতেছে? তামাক গাছের মোজাইক রোগ, ধানের টুংরো রোগ। তাহলে এগুলো কিন্তু ভাইরাস দ্বারা হয়। ধানের টুংরো রোগ এন্ড তামাক গাছের মোজাইক রোগ এগুলো হচ্ছে ভাইরাস দ্বারা হয়। এটা তুমি খুব ভালো করে মাথায় রাখো। ঠিক আছে, তাহলে দেখো ভাইরাস অংশটুকু শেষ। ভাইরাস নিয়ে আমি আর ছোট্ট একটা কথা আলোচনা করব, তারপরে আমি এই অংশটুকু শেষ করব। সেটা হচ্ছে ভাইরাসের গঠন আমরা শিখছি না, ভাইরাস দুইটা উপাদান দ্বারা গঠিত, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে প্রোটিন। তো এর মধ্যে এক এক ধরনের ভাইরাস আছে যাদেরকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। কি বলা হয় ভাইয়া? ব্যাকটেরিওফাজ। সো এখানে নামের মধ্যে আছে ফাজ, নামের মধ্যে আছে ফাজ। ফাজ মানে হচ্ছে ধ্বংস করা, ধ্বংস করা। নামের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিওফাজ মানে কি বলতো ভাইয়া? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যে ভাইরাস। তোমাকে যদি বলে যে ব্যাকটেরিওফাজ কি, এটা কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? এটা একটা ভাইরাস ভাইয়া। নামের মধ্যে যদিও ব্যাকটেরিয়া আছে কিন্তু এটা একটা ভাইরাস। তাহলে ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করে যে ভাইরাস, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। তাহলে ব্যাকটেরিওফাজ মানে কি? ব্যাকটেরিয়া ধ্বংস করে যে ভাইরাস। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ধ্বংস করে, ধ্বংস করে যে ভাইরাস, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। আচ্ছা, সো এই ব্যাকটেরিওফাজ একটা ভাইরাসের নাম হচ্ছে টিটুফাজ ভাইরাস। ব্যাকটেরিওফাজ একটা ভাইরাসের নাম কি ভাইয়া? টিটুফাজ ভাইরাস। এটা হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ ভাইরাস। এখন তোমাকে টিটুফাজ ভাইরাসের চিত্রটা আঁকাইতে বলতে পারে। কি বলতে পারে বলতো? টিটুফাজ ভাইরাসের চিত্রটা আঁকাইতে বলতে পারে। তাহলে চিত্রটা আঁকানো একটু তোমাদেরকে শেখাই, কিভাবে আঁকাবা স্টেপ বাই স্টেপ। দেখো, ফার্স্টে এখানে ষড়ভুজ আকার একটা গঠন আঁকাতে হবে তোমার। আরেকটু বড় করে আঁকাতে পারি। এই যে দেখো, ষড়ভুজ আকার একটা গঠন আঁকাইছো। আচ্ছা, দেন একটু স্টাইল করার জন্য তুমি যে কাজটা করতে পারো, ষড়ভুজ আকার গঠনের এরকম একটা স্টাইল দিয়ে দিতে পারো। ঠিক আছে, দেন তুমি যে কাজটা করবা, এই প্রত্যেকটা বাহু এইভাবে একটু করে নামাই দিবা। দেন এই দুটো অংশ যোগ করে দিলা, এই দুটাও যোগ করে দিলা। ঠিক আছে, দেন এইখানে একটা লেজ আঁকাতে হবে তোমার। এই যে এটা হচ্ছে একটা লেজ, এখানে একটা প্লেটের মতো অংশ দিবা, নিচে কিছু কাটা দিবা, এই যেগুলো হচ্ছে কাটা, এবং কিছু স্পর্শক তন্তু দিবা, এগুলো হচ্ছে স্পর্শক তন্তু। ঠিক আছে, আর এইখানে কলার দিবা। তাহলে এই হচ্ছে একটা টিটুফাজ ভাইরাস। লাস্ট আর একটা জিনিস দিতে হবে। আমি বলেছি না যে পৃথিবীর প্রত্যেকটা ভাইরাস কি দ্বারা গঠিত? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু হচ্ছে প্রোটিন। আর এইখানে আরেকটা কি আছে বলতো? নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড তো দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। তাহলে এইখানে যে নিউক্লিক অ্যাসিডটা সেটা হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ ডাবল সূত্রক হয়, দ্বি সূত্রক। তাহলে এটা হচ্ছে একটা ডিএনএ। তাহলে দেখো এই টিটুফাজ ভাইরাসে কি আছে দেখো তো, এটা হচ্ছে ডিএনএ। এটাকে আমি বলতেছি কি, এটা হচ্ছে ডিএনএ। এখান থেকে এই পর্যন্ত এটা দেখো তো মাথার মতো না? সো এটা হচ্ছে মাথা। টিটোফাস ভাইরাসের এটা এই অংশটুকু হচ্ছে মাথা। এবং দেখো আমাদের মাথার ঠিক নিচেই আমরা যারা শার্ট পরি, শার্টে কলার থাকে। তাহলে এই অংশটা এটা হচ্ছে কলার, কলার। ওকে, দেন এই মাথা থেকে একদম নিচের দিকে যে অংশটুকু আছে, এই অংশটুকুকে বলা হচ্ছে লেজ। তাহলে মাথার পরে এই অংশটুকু, শেষ অংশটুকু হচ্ছে লেজ। এবং লেজের মধ্যে আর কি আছে দেখো ভাইয়া? লেজের মধ্যে এই যে এইখানে যে তন্তুগুলো দেখতেছো, এই তন্তুগুলো পায়ের মতো না কিছুটা? সো এই পায়ের মতো তন্তু দ্বারা সে কোনো একটা বস্তুকে স্পর্শ করে, সেই কারণে এটাকে বলা যাইতে পারে স্পর্শক তন্তু। এটাকে বলা হয় কি ভাইয়া? এটাকে বলা হয় স্পর্শক তন্তু। আচ্ছা, এছাড়াও এখানে কাটার মতো যে অংশটা সেটা হচ্ছে স্পাইক, এটাকে বলা হচ্ছে স্পাইক। এবং এই যে প্লেটের মতো যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে বেস প্লেট, বেস প্লেট। তাহলে তোমাকে যদি কখনো ভাইরাসের চিত্র আঁকাতে বলে, তাহলে কোন চিত্রটা আঁকাবা? এই ভাইরাসের, টিটোফাস ভাইরাসের চিত্রটা তুমি চাইলে আঁকাইতে পারবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। পরের অংশটাতে আমরা যাব। সো ব্যাকটেরিয়া শব্দটার অর্থ আমরা আগে জানি। ব্যাকটেরিয়া শব্দটার অর্থ হচ্ছে দণ্ড। আচ্ছা,
এবং ব্যাকটেরিয়া কি বলতো? ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত। তাহলে আদি নিউক্লিয়াস মানে কি এটা আমরা অলরেডি জানি। এরা অসবুজ, সবুজটা যেহেতু সবুজ না তার মানে কি এরা সালোক সংশ্লেষণ করতে পারবে না, কারণ পৃথিবীতে সবুজ উদ্ভিদগুলো সালোক সংশ্লেষণ করতে পারে। এককোষী আণুবীক্ষণিক জীব, এরা হচ্ছে এককোষী, এটাও গুরুত্বপূর্ণ, কোটি কোটি। এবং আমরা আমাদের দেহে হাজার হাজার কোটি কোটি কোষ আছে, কিন্তু ব্যাকটেরিয়া সে হচ্ছে এককোষী, এককোষী আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। সো এই যে লিউয়েনহুক, এই বিজ্ঞানীটার নামটা একটু মাথায় রাখো, আমি একটু বলে দিই। দেখো লিউয়েনহুক, লিউয়েনহুক, এই লিউয়েনহুক সম্পর্কে কয়েকটা কথা তোমার মাথায় রাখতে হবে। লিউয়েনহুক সম্পর্কে প্রথম যে কথাটা মাথায় রাখবা, লিউয়েনহুক সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। লিউয়েনহুককে বলা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক, অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। এখন অণুবীক্ষণ যন্ত্রের কাজ কি বলতো? অণুবীক্ষণ যন্ত্রের কাজ হচ্ছে এটা কোনো ছোট জিনিসকে বা কোনো একটা ছোট জীবকে বড় করে দেখায়। এখন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তো আমরা ব্যাকটেরিয়া দেখতে পাই না, তাই না? তো লিউয়েনহুক যেহেতু সর্বপ্রথম সরল অণুবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার করছে, উনি এই অণুবীক্ষণ যন্ত্র দ্বারা ছোট অনেক জীব দেখার চেষ্টা করছে ফার্স্টে। এখন উনি যখন এই অণুবীক্ষণ যন্ত্র দ্বারা ছোট ছোট জীব দেখার চেষ্টা করছে, সেই সময়টাতে উনি এমন কিছু জীব দেখতে পাইছে যে জীবটা আসলে খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের নিচে দিলেই সেই জীবটাকে কিন্তু দেখা যায়। তো উনি সেই জীবটার নাম দেন, মনে রাখো ভাইয়া, এই লিউয়েনহুক উনি সেই জীবটাকে যে নামটা দিয়েছে, নামটা হচ্ছে এনিমাল কিউল। কি নামটা দিয়েছে বলতো? এনিমাল কিউল। তুমি হলে কি দিতে বলতো? তুমি ধরে নাও যে তুমি সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছো, এখন তুমি সেই অণুবীক্ষণ যন্ত্রের নিচে এমন কিছু জীব দেখতে পাইলা যেগুলো আকারে খুবই ছোট, তুমি তো ওই প্রাণীটার নাম জানো না, পৃথিবীর কেউই জানে না, তাহলে তুমি ওই প্রাণীটার নাম কি দিতা? তোমার ভাষায় কি দিতা? বাংলা ভাষায় কি দিতা? নিশ্চয়ই বলতা যে এটা হচ্ছে ক্ষুদ্র প্রাণী, ছোট প্রাণী, এই টাইপের নাম দিতা, তাই না? সো এখানে এনিমাল কিউল, এনিমাল মানে তো তোমরা জানো এনিমাল কথাটার অর্থ হচ্ছে প্রাণী, এনিমাল কথাটার অর্থ হচ্ছে প্রাণী। আর বায়োলজিতে এই যে কিউল বা ইউল, এই শব্দটার অর্থ হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র। তাহলে লিউয়েনহুক ওই কথাটাই বলছে যে ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র প্রাণী, কিন্তু এটা হচ্ছে বায়োলজির ভাষায় বলছে এনিমাল কিউল, কিউল মানে হচ্ছে ক্ষুদ্র, বায়োলজির ভাষায়। বুঝতে পেরেছো? ওকে, সো এই যে এনিমাল কিউল হিসেবে আমরা যেটা মানে লিউয়েনহুক যেই বিষয়টা বুঝাইছে সেটা আমরা বর্তমানে ব্যাকটেরিয়া হিসেবে চিনি। এটা তোমার জানতে হবে না, তারপরে একটু বলে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে এনিমাল কিউল, এটাই বর্তমানে আমরা ব্যাকটেরিয়া হিসেবে চিনি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা কি কি জানলাম বলুন তো? ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা যে জিনিসটা জানলাম, ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী, এককোষী। এবং ব্যাকটেরিয়া সম্পর্কে আরো একটা জিনিস আমরা জানলাম, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া আদিকোষী, আদিকোষী বা আদি নিউক্লিয়াস, ঠিক আছে? ওকে, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস, অসবুজ, এককোষী আণুবীক্ষণিক জীব। কি আবিষ্কার করছে? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আচ্ছা, অ্যান্টনি ভ্যান না, অ্যান্টনি ফন, কোনো বইয়ে ভ্যানও বলা আছে, বড় ক্লাসে যে দেখবা। আচ্ছা, সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়ার কোষ কেমন হতে পারে? গোলাকার হইতে পারে, এতে হইতে পারে দণ্ডাকার, কমাকৃতির হইতে পারে, প্যাঁচানো আকৃতির হইতে পারে, ঠিক আছে? এরকম নানা ধরনের হইতে পারে। সো পরের পেজে যাই, তাহলে এই বিষয়টা ক্লিয়ার করতে পারবো আরো। দেখো, কিছু ব্যাকটেরিয়া আছে পৃথিবীতে, যে ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে কক্কাস। কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। এখন মনে রাখো, এই কক্কাস শব্দটার অর্থ হচ্ছে গোল। কক্কাস শব্দটার অর্থ হচ্ছে গোল, বুঝতে পেরেছো? তাহলে বায়োলজির ভাষায় কক্কাস মানে গোল। তাহলে গোলাকার যে ব্যাকটেরিয়াগুলো, সেগুলোকে আমরা কি বলবো? কক্কাস, তাই না? তাহলে কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, আর গোলাকার হইলে তারা হচ্ছে কক্কাস। তাহলে এরা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দল ভেদে থাকতে পারে।
তাহলে কক্কাস ব্যাকটেরিয়া ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা একা আছে। আবার বিষয়টা এমন হইতে পারে যে এটা একটা ব্যাকটেরিয়া, এর সাথে আরো অনেকগুলা ব্যাকটেরিয়া এভাবে যুক্ত আছে। তাহলে একাও থাকতে পারে, দল বেঁধেও থাকতে পারে, দল বেঁধেও থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তাহলে এই যে এই উদাহরণটা এটা কোটি কোটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ, তোমাকে উদাহরণ থেকে প্রশ্ন করবে এমসিকিউতে। তাহলে কক্কাস ব্যাকটেরিয়া কোনটা? নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়াটা সেটা। তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে কোন রোগটা ব্যাকটেরিয়া দ্বারা হয়? নিউমোনিয়া হয়, এইভাবে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, এরপর আসো ব্যাসিলাস ব্যাকটেরিয়া। তাহলে ব্যাসিলাস শব্দটার অর্থ হচ্ছে দণ্ডাকার, হ্যাঁ, বা লম্বা আকৃতির। এই যে এখানে কি দণ্ডের নাই, ঠিক আছে। সো ব্যাসিলাস মানে কি ভাইয়া? দণ্ড, দ্বন্দ্বের নাই, লম্বা লম্বা আকৃতির যে আকৃতিটা সেটাকে বলা হচ্ছে ব্যাসিলাস। এখন ব্যাসিলাস ব্যাকটেরিয়া কোনগুলা? দুইটা নাম মনে রাখতে হবে, ধনুষ্টঙ্কার, রক্ত আমাশয়। একটা হচ্ছে ধনুষ্টঙ্কার আর একটা হচ্ছে রক্ত আমাশয় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, দেন আসো কমা আকৃতির। কমা মানে কি? এই যে এইরকম আকৃতি, কমা ইংলিশে কি দাও, সরি বাংলাতে কি দাও? কমা দাও না? সো কমা দেখতে কেমন? এমন। সো কমাকৃতি যে ব্যাকটেরিয়া তাদেরকে বলা হয় ভিব্রিও। ভিব্রিও, ভিব্রিও মানে হচ্ছে কমা আকৃতির। এখানে যেমন হচ্ছে কক্কাস মানে গোল, ব্যাসিলাস মানে হচ্ছে দণ্ড, ঠিক তেমনি ভিব্রিও কথাটার অর্থ হচ্ছে কমা। তাহলে কমা আকৃতির ব্যাকটেরিয়া, তাহলে এরা হচ্ছে বাঁকা দণ্ডের নাই, বাঁকা দণ্ডের নাই আকৃতির ব্যাকটেরিয়া। তাহলে কমাকৃতির ব্যাকটেরিয়া কি? বাঁকা দণ্ডের নাই আকৃতির। এই যে আকৃতির ব্যাকটেরিয়াটা হচ্ছে কমাকৃতির ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগ, এই যে ভিব্রিও কলেরা, নাম শুনছো নিশ্চয়ই। তো এই যে ভিব্রিও কলেরা যে ব্যাকটেরিয়াটা আছে সেটা কিন্তু কলেরা রোগের জন্য দায়ী। তাহলে কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটা সেটা কমা আকৃতির হয়। স্পাইরিলাম, স্পাইরিলাম মানে হচ্ছে এই যে এরকম এসের মতো এরকম টুইস্ট আকারের। তো স্পাইরিলাম বা পেঁচানো বলতে পারি। স্পাইরিলাম মানে কি? স্পাইরিলাম মানে হচ্ছে পেঁচানো। তাহলে স্পাইরিলাম ব্যাকটেরিয়া কোনটা? এখানে কোনো উদাহরণ দেওয়া নাই। যেমন আমি বলতে পারি স্পাইরিলাম মাইনাস, তো উদাহরণ দেওয়া নাই, পড়ার দরকার নাই। আমি এই প্রত্যেকটা টপিক সম্পর্কে অনেক অনেক কথা বলতে পারি, কিন্তু বলতেছি না। কিছু কিছু বলতেছি যেগুলো আসলে তোমার একটু হলেও জেনে রাখা প্রয়োজন, সেই জিনিসগুলো বলতেছি। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা পড়ব। এই উপকারিতাগুলো মাথায় রাখবা। ঠিক আছে, ব্যাকটেরিয়ার উপকারিতা কি, ব্যাকটেরিয়ার অপকারিতা কি, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে করতে পারে। আচ্ছা, একটা ব্যাকটেরিয়া দেখতে কেমন, ভাইরাস দেখতে কেমন সেটা তো আমরা জানি। একটা ব্যাকটেরিয়া দেখতে কেমন? একটা ব্যাকটেরিয়া ধরে নাও এই যে দণ্ডাকৃতির একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এমন হতে পারে। এটা একটা ব্যাকটেরিয়া হতে পারে। ব্যাকটেরিয়ার ভেতরে অনেকগুলা কোষীয় অঙ্গাণু থাকে। এরা হচ্ছে এক কোষী, একটাই মাত্র কোষ। এর ভেতরে কি থাকে বলতো? নিউক্লিওয়েড থাকে। নিউক্লিওয়েড কি নিশ্চয়ই আমরা জানি, নিউক্লিয়াসের মতো। এছাড়াও এদের দেহের ভেতরে প্লাজমিড থাকে। দেহের ভেতরে কি থাকে? প্লাজমিড থাকে। হ্যাঁ, এছাড়াও এদের দেহে ফ্লাজেলা থাকে, যে ফ্লাজেলা চলাচলের জন্য ফ্লাজেলা থাকে। তো এই টাইপের একটা ব্যাকটেরিয়ার গঠন এমন হতে পারে, আবার গোলাকার হতে পারে। যাই হোক, আমি দেখাইলাম, ছোট্ট করে দেখাইলাম। আচ্ছা, এখন ব্যাকটেরিয়ার উপকারিতা কি দেখো। ব্যাকটেরিয়া হচ্ছে, ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে যে তোমরা যদি খাবার কিছুক্ষণ রেখে দাও, দেখো না যে খাবারটা পচে গেছে, বা কোন একটা মৃত জীব, কোন একটা প্রাণী যখন মারা যায়, সে প্রাণীটা কি আস্তে আস্তে পচে যায় না? এই পচানোর কাজটা কে করে? ব্যাকটেরিয়া। ঠিক আছে ভাইয়া, এই পচানোর কাজটা কে করে? ব্যাকটেরিয়া। তাহলে মৃত জীবদেহে এবং আবর্জনা পচাতে সাহায্য করে। তাহলে পচাতে সাহায্য করে কে? ব্যাকটেরিয়া। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। তাহলে একমাত্র ব্যাকটেরিয়াই কি করে বলতো? প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। অর্থাৎ দেখো, প্রকৃতিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু অনেক বেশি, তারপরেই অবস্থান হচ্ছে অক্সিজেনের। অন্যান্য গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, এটার পরিমাণ কিন্তু প্রকৃতিতে খুবই কম। ঠিক আছে, তাহলে আমাদের চারপাশে চারপাশে সবচেয়ে বেশি পরিমাণ কি আছে বলতো? নাইট্রোজেন গ্যাসটা আছে। এখন এই নাইট্রোজেন গ্যাসটা মাটিতে নিয়ে যাবে কে? মাটিতে সংবন্ধন করবে কে? মনে রাখো, ব্যাকটেরিয়া। কেন নাইট্রোজেন মাটিতে নিতে হবে? কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলা মাটি থেকে এই নাইট্রোজেনটা, মানে সেই উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেনটা গুরুত্বপূর্ণ।
ঠিক আছে? সো এই মাটি থেকে ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু আবার ওই উদ্ভিদের মধ্যে চলে যাইতে পারে সেই নাইট্রোজেনটা। অর্থাৎ ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করে। এই কথাটা মাথায় রাখো। ব্যাকটেরিয়া কি করে বলো তো? একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। মাটিতে নাইট্রোজেন দিতে পারে। কে করে? ব্যাকটেরিয়া করে। ঠিক আছে। এরপরে দেখো পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। ও যে পাট, বাংলাদেশের সোনালী আঁশ কি? পাট। সো এই পাট থেকে আঁশটা তো ছাড়াইতে হবে। কে সাহায্য করে? ব্যাকটেরিয়া সাহায্য করে। ক্লস্ট্রিডিয়াম নামক একটা ব্যাকটেরিয়া আছে। দই তৈরি করতে, এই যে দেখো দই তৈরি করো না, দুধ থেকে যে দই তৈরি হচ্ছে, সো এই দই তৈরিতে দুইটা ব্যাকটেরিয়া কাজ করে। একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস আর একটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। এই দুইটা ব্যাকটেরিয়া কাজ করে। নামগুলো বলে দিচ্ছি, এগুলো তোমার দরকার হবে না। ঠিক আছে। এরপরে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। তাহলে এই যে অ্যান্টিবায়োটিক অনেক ওষুধ খাও না? অনেক অ্যান্টিবায়োটিক আছে যেটা ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল ভিত্তি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি? আমি যদি সিম্পলি ব্যাখ্যা করি, যেমন খুব সহজ একটা উদাহরণ দিই, এগুলো আস্তে আস্তে পড়বা ভবিষ্যতে। ধরে নাও জোনাকি পোকাতে কি জ্বলে? টিউবলাইট জ্বলে না, আলো জ্বলে। এখন জোনাকি পোকাতে টিউবলাইট কেন জ্বলে, আলো কেন জ্বলে? কারণ জোনাকি পোকার ডিএনএর মধ্যে একটা অংশ আছে যেটাকে বলা হচ্ছে জিন। এই জিনের মাধ্যমে এই টিউবলাইটটা জ্বলে। হ্যাঁ, ওইটা কন্ট্রোল হয়। ঠিক আছে, ধরে নাও, বোঝো জাস্ট যে জোনাকির পোকার মধ্যে এমন একটা জিনিস আছে, এমন একটা উপাদান আছে যেটা কি হয় বলতো? যেটা আলো জ্বলতে সাহায্য করে বা আলো জ্বালায়। এখন জোনাকি পোকার ওই যে আলো জ্বলতে সাহায্য করতেছে যে জিনটা, সেটা ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা উদ্ভিদের মধ্যে যদি দিয়ে দিই, তাহলে কি হবে বলতো? উদ্ভিদের পাতাতেও এমন হতে পারে যে আলো জ্বলতেছে, এমন হতে পারে না? সো এই টাইপের যে বিষয়গুলা, এগুলা কিভাবে সম্ভব হয়? এই টাইপের ঘটনাগুলো সম্ভব হয় কিসের মাধ্যমে বলতো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তো তোমরা এগুলো নিয়ে আরো পরবর্তীতে অনেক বেশি বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে, এখন এই কথা না বলি এটা নিয়ে। ব্যাকটেরিয়ার জিন প্রকৌশলের মূল ভিত্তি হচ্ছে ব্যাকটেরিয়া কি বলতো? জিন প্রকৌশলের মূল ভিত্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাক্ষিক বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। হ্যাঁ, জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, কাক্ষিক না, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের প্রয়োজন হয়। দেখো, আমি যখন ছোটবেলায় ছিলাম সেই সময়টাতে দেখতাম যে বেগুনে অনেক বেশি পোকা। হ্যাঁ, বেগুন তুমি কিনছো, তার মানে বেগুনের মধ্যে পোকা পাবাই তুমি। ওই পোকার অংশটুকু কেটে ফেলাই দিতে হয়। এখন ওই যে পোকা কেটে যে তুমি ফেলাই দিতেছো পোকার অংশটুকু, তাহলে কি তোমার ওয়েস্ট হচ্ছে না সেটা? বেগুন কি ওইটা তুমি আর তুমি কিনছো ১ কেজি, এর মধ্যে তুমি হচ্ছে ২০০ গ্রাম ফালাই দিলা। তাহলে কি এটা তোমার লস না? কিন্তু এক টাইপের বেগুন আছে যেটাকে বলা হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বেগুন বা বিটি বেগুন। এই বিটি বেগুন এইখানে কোনো পোকা হয় না। তাহলে এই যে এই বেগুনে যে কোনো ধরনের পোকা হচ্ছে না, এটা কিভাবে সম্ভব হইলো? এই বেগুনটা কিভাবে তৈরি করা সম্ভব হইলো? এটা সম্ভব হইছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। ঠিক আছে? সো ব্যাকটেরিয়ার মধ্যে এমন একটা জিন আছে যে জিনটা পোকামাকড় মেরে ফেলতে পারে। তাহলে ব্যাকটেরিয়ার ওই জিনটা যদি বেগুন গাছের মধ্যে দেয়া হয়, তাহলে মানে কি বেগুন গাছ ওই পোকামাকড় মেরে ফেলতে পারবে। সো এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছো? তাহলে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য কি হইতে পারে? যেমন আমি পোকামাকড় মেরে ফেলতে চাই। বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য এমন হতে পারে যে আমি ফলন বেশি চাই। এগুলো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য হতে পারে। তাহলে এই যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনের মধ্যে আমরা পরিবর্তন করব। জিন মানে কি ভাইয়া? জিনগত পরিবর্তন মানে কি? ধরে নাও এই যে ডিএনএ, এটা হচ্ছে একটা ডিএনএ, তোমার দেহের মধ্যে ডিএনএ আছে। সো জিন কি? জিন হচ্ছে ডিএনএ এর ছোট্ট একটা অংশ। ডিএনএ এর ছোট্ট একটা অংশকে বলা হচ্ছে জিন। এবং আমাদের দেহের যত বৈশিষ্ট্য আছে সবকিছু নিয়ন্ত্রণ করে জিন। ডিএনএর ছোট্ট অংশ নিয়ন্ত্রণ করে। যেমন আমার চুলের রং কালো, এটা কে নিয়ন্ত্রণ করতেছে? জিন। আমার ত্বকের রং হচ্ছে শ্যামলা, কে নিয়ন্ত্রণ করতেছে? জিন। আমার লোম আছে, কে নিয়ন্ত্রণ করতেছে? জিন। অর্থাৎ আমাদের দেহের যত বৈশিষ্ট্য আছে সবকিছুই কিন্তু নিয়ন্ত্রিত হয় এই জিন দ্বারা। তাহলে জিনের কাজ হচ্ছে, জিন সম্পর্কে যে কথাটা মাথায় রাখবা, এটা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এটা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে পড়ছি, এবার আমরা পড়বো ব্যাকটেরিয়ার অপকারিতা সম্পর্কে। সো ব্যাকটেরিয়া মানবদেহে বিভিন্ন ধরনের রোগ করে, যেমন যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, আমাশয়। রোগগুলোর নাম মনে রাখতে হবে। এই রোগগুলো সৃষ্টি করতে পারে মানুষের দেহে। এরা খাদ্যদ্রব্য, ফলমূলের পচন ঘটায়। দেখো, খাদ্যদ্রব্য, ফলমূলের পচন ঘটানো একদিক থেকে উপকার, ঠিক আছে। উপকার কিভাবে? ধরে নাও যে তুমি যে খাবারটা ফেলাই দিচ্ছ সেটা যদি না পচে যায়, হ্যাঁ, ধরে নাও পচে গিয়ে মাটির সাথে মিশে গেল, তাহলে তো সেটা সার হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদি না পচতো সেটা কি আবর্জনা হিসেবে থেকে যাইতো। হ্যাঁ, তুমি তো অনেক খাবার ফেলাই দিচ্ছ, সেটা না পচে গেলে কি ওইখানে থেকে গেল, তাই না? কিন্তু খাবার পচে যাওয়া তো একটা খারাপ বিষয়, তাই না? তুমি একটা ভালো খাবার খাওয়ার জন্য রেখে দিছো। যেমন আমি কয়েকদিন আগে বাসা থেকে আসছি, পিঠা নিয়ে আসছি বাসা থেকে। তো অল্প একটু খেয়ে দেখছি যে হ্যাঁ, অনেকটাই স্বাদ। তো ভাবলাম যে এটা রাতের বেলা খাবো। তো রাতে অনেকটাই গভীর রাত হয়ে গেছে তখন। খুলে দেখি যে সেটা আর খাইতে পারি নাই, গন্ধ হয়ে গেছে, পচে গেছে। পচে গেছে বলতে পচা শুরু হইছে আরকি। গন্ধ বেরোচ্ছে। তো সেটা আর খাইতে পারি নাই। তাহলে দেখো এটা কি ক্ষতিও না একদিক থেকে। তাহলে এই যে ফলমূল, খাদ্যদ্রব্য এগুলোর পচন ঘটাচ্ছে। উদ্ভিদের বিভিন্ন রোগ, যেমন ধান গাছের লিফ ব্লাইট রোগ, টমেটোর ক্যাঙ্কার। তাহলে এই নামগুলা মাথায় রাখতে হবে। ধানের লিফ ব্লাইট, টমেটোর ক্যাঙ্কার, এই রোগগুলা মাথায় রাখতে হবে ভাইয়া, ঠিক আছে? ওকে, এবার আসো ছত্রাক, শৈবাল, আমিবা নিয়ে আমরা পড়বো। ফার্স্টে ছত্রাক। সো ছত্রাক সম্পর্কে যে কথাগুলো বলছে, ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে কি এটা তোমার বুঝতে হবে। ছত্রাক কি ভাই বলতো? ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে হচ্ছে ছত্রাকের যে দেহটা, ছত্রাকের দেহটা এটা মূল কাণ্ড পাতা। ছত্রাকের পাতা কোথায় দেখছো জীবনে? ছত্রাকের পাতা আছে না? ছত্রাকের মূল আছে? মনে হতে পারে যে ভাই মূল তো আছে, না মূল নাই। কথা বলতেছে এটা নিয়ে। দেখো, ছত্রাককে সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে কি? মূল কাণ্ড পাতা নাই। সমাঙ্গদেহী মানে কি ভাইয়া? মূল কাণ্ড পাতা নাই, ঠিক আছে। তাহলে ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী, ক্লোরোফিল বিহীন। ছত্রাক কি সবুজ? না। তার মানে কি ছত্রাকে ক্লোরোফিল নাই? ক্লোরোফিল বিহীন অসবুজ জীব, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে ক্লোরোফিল বিহীন অসবুজ জীব। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। তাহলে ছত্রাক সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী বা মৃতভোজী হতে পারে। অর্থাৎ এরা যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে না, তার মানে কি মৃত মানুষ যারা আছে, মৃত মানুষ বলতেছি, মৃত যে জীব, সেইখানে ছত্রাক বংশবৃদ্ধি করে, ঠিক আছে, বা সেইখানে ছত্রাক জন্মায় এবং ওই মৃত জীব থেকে ছত্রাক খাদ্য শোষণ করে। এছাড়াও পরজীবী হিসেবে বাস করতে পারে ছত্রাক। ওকে, তাহলে এরা পরভোজীও হতে পারে, অর্থাৎ অন্য একটা জীবের কাছ থেকে খাদ্য শোষণ করে নিচ্ছে এমন হতে পারে, অথবা কোনো একটা মৃত জীবের উপর জন্মায় সেই মৃত জীব থেকে খাদ্যটা নিয়ে নিচ্ছে, এটা হতে পারে। আচ্ছা, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাকের মাধ্যমে একটা অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, যে অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে পেনিসিলিন। একটা ছত্রাকের নাম আমি বলে দিই, পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম ছত্রাক থেকেই এই পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। তাহলে এই পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। তাহলে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কোথা থেকে তৈরি করা হয় যদি প্রশ্ন করে তোমাকে, অ্যান্সারটা হবে ছত্রাক। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয়ই ইস্ট এই ছত্রাকটার নাম শুনছো। এটা হচ্ছে একটা এককোষী ছত্রাক। ইস্ট কি বলতো? ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক। কোষী ছত্রাক, এই কথাটা মাথায় রাখো। আচ্ছা, ছত্রাক সম্পর্কে একটা কথা তোমাকে বলে দিই ফার্স্টে। ছত্রাক কিন্তু ইউক্যারিওটিক, হ্যাঁ, বা প্রকৃতকোষী। এরা কিন্তু ইউক্যারিওটিক। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়, ইস্টের চাষ করা হয়। কেন? কারণ ইস্ট পাউরুটি ফোলাতে ব্যবহৃত হয়, কেক তৈরিতে ব্যবহৃত হয়। ইস্টের কাজ কি? ইস্ট কি করে বলতো? ইস্ট অবাত শোষণ করে। অবাত শোষণ কি এখনই জানার দরকার নেই।
আমরা কি করতেছি বলতো, আমরা হচ্ছে অক্সিজেন নিই, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এতটুকু তো জানো তাই না? আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তো ইস্ট শ্বসনের সময় সেম কাজটাই করে, অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ঠিক আছে, সরি অক্সিজেন নাই না, ওখানে অক্সিজেনের দরকার হয় না, তবে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। সো এই যে কার্বন ডাই অক্সাইড ইস্ট যখন অবাধ শোষণ করতেছে, কার্বন ডাই অক্সাইড যখন বের হয়ে যাচ্ছে, সেই সময়টাতে এই কার্বন ডাই অক্সাইডের কারণে রুটিটা আস্তে আস্তে ফুলে ওঠে। বুঝতে পেরেছো? তাহলে এই যে রুটি যে ফোলা 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 রুটি তুমি খাও, বা তুমি হচ্ছে তুমি যে উম, তুমি যে হচ্ছে ওই যে কেক কেক খাচ্ছ, ফোলা ফোলা কেক যে খাচ্ছ, এটা কেন হচ্ছে বলো তো? ইস্টের অবাধ শোষণের কারণে। আর ইস্ট কি? ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক, এককোষী ছত্রাক। ঠিক আছে, তাহলে পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের রয়েছে। ব্যাকটেরিয়া যেমন আবর্জনা পচায়, ছত্রাকও পচায়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশায় ছত্রাক। দাঁত, ছুলি, মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। তাহলে মানুষের শ্বাসনালীতে যে প্রদাহ, এছাড়াও ছুলি, দাঁত, এই রোগগুলা ছত্রাকের সংক্রমণের কারণে হয়। আচ্ছা, ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, এটা কোটি কোটি % গুরুত্বপূর্ণ। আলুর বিলম্বিত ধসা রোগকে করে? ছত্রাক করে। পাটের কালোপট্টি রোগ, পাটের কালোপট্টি রোগ, আখের লাল পচা রোগ, এই রোগগুলোর নাম মনে রাখো। তাহলে পাটের কালোপট্টি রোগ, পাটের কালোপট্টি, এটা আলুর না কিন্তু, পাটের পাটের কালোপট্টি। আখের লাল পচা রোগ, সো কোনটার কি সেটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে ভাই? ওকে, তাহলে আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালোপট্টি রোগ, আখের লাল পচা রোগ, এই রোগগুলা ছত্রাকের মাধ্যমে হয়। আচ্ছা, ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ। তাহলে ছত্রাক খুবই ছোঁয়াচে। ওই যে দাঁত রোগ যার হয়, হ্যাঁ দাঁত রোগ মেবি ছোঁয়াচে, হ্যাঁ যার দাঁত রোগ হয়েছে ওখানে যদি তোমার দেহ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমারও হইতে পারে। আচ্ছা, তো ছত্রাক জনিত রোগ খুবই ছোঁয়াচে, খুবই ছোঁয়াচে। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ইত্যাদি ব্যবহার করা যাবে না। তাহলে ছত্রাকের রোগ এটা তোমার যাতে না হয়, কিভাবে প্রতিরোধ করব সেটা নিয়ে আমি বলতেছি। তাহলে যে রোগ ছত্রাক দ্বারা আক্রান্ত, হ্যাঁ যার হচ্ছে বিভিন্ন ধরনের রোগ হয়েছে ছত্রাক দ্বারা, তার ব্যবহৃত যে জিনিসপত্র কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল এগুলো আমরা ব্যবহার করব না। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, তার কাছাকাছি আমরা কম যাব। আচ্ছা, কাছাকাছি যেতে পারি, তবে হচ্ছে তার গায়ের সাথে স্পর্শ বা এই টাইপের আমরা সংস্পর্শে থাকবো না। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। তাহলে ছত্রাক দ্বারা যদি কোনো উদ্ভিদ আক্রান্ত হয়, তাহলে সেটাকে আমরা পুড়ায় ফেলবো, হ্যাঁ, বা ওষুধ দিতে পারি ফার্স্টে। তাহলে ওষুধ ছিটানো অথবা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে দেখো ছত্রাক আমাদের শেষ হলো। ছত্রাক সম্পর্কে আরো দু একটা কথা আমি বলে দিই। যেমন ইস্ট নামক একটা ছত্রাক দেখলাম না আমরা, ইস্ট, এটা কিন্তু অনেক সময় পুষ্টি সমৃদ্ধ খাদ্য হিসেবে অনেক সময় ব্যবহৃত হয়। এছাড়াও একটা ছত্রাকের নাম বলি, অ্যাগারিকাস। অ্যাগারিকাস, এই অ্যাগারিকাস ছত্রাক বাংলায় লিখে দিই, অ্যাগারিকাস। অ্যাগারিকাস যে ছত্রাকটা, সেই ছত্রাকটা কিন্তু ওই যে ছত্রাক তো খাওয়া হয় তাই না? সো কোন ছত্রাকটা খাওয়া হয়, খাদ্য হিসেবে ব্যবহৃত হয় বলো তো? অ্যাগারিকাস ছত্রাকটায় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এই কথাটা মাথায় রাখতে পারো। তাহলে ছত্রাকটার নাম মনে রাখতে হবে, কোন ছত্রাকটা খাদ্য হিসেবে আমরা খাইতে পারি? অ্যাগারিকাস। তাহলে খাদ্য হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে, সিম্পল। তাহলে এটা তুমি জেনে গেলা। ওকে, তাহলে ইস্টের ব্যবহার তো আমরা জানি, এটা পাউরুটি ফুলাইটে আমরা ব্যবহার করতেছি, অ্যাগারিকাস আমরা খাইতেছি। ঠিক আছে, তাহলে এই দুটো ইনফরমেশন খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, এবার আসো আমরা শৈবাল নিয়ে একটু কথা বলি। শৈবাল এটাও সমাঙ্গ পর্ব। তাহলে সমাঙ্গ পর্ব মানে কি? মূল কাণ্ড পাতা এদের থাকে না, শৈবালেরও নাই। তুমি ও আচ্ছা আচ্ছা, ছত্রাক সম্পর্কে আরেকটা কথা বলতে ভুলে গেছি। দেখো ছত্রাক তো তোমরা চেনো, ব্যাঙের ছাতা, রাইট? তাহলে এই যে এটা হচ্ছে একটা ব্যাঙের ছাতা, এটা হচ্ছে একটা ব্যাঙের ছাতা, এটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো।
এখন তোমরা কি বলতে পারো ভাইয়ারা যে ছত্রাকের দেহ আসলে কোনটা? ছত্রাকের পাতা নাই, দেখতে পাচ্ছ পাতা নাই। ছত্রাকের পাতা আছে না? এখন তোমরা কি বলতে পারো যে ছত্রাকের দেহ আসলে কোনটা? ছত্রাকের দেহ আসলে কোনটা? ছত্রাকের এই যে এটা কি দেহ? এটা কি দেহ? দেখে মনে হচ্ছে যে ওটাই ছত্রাকের দেহ, না। ছত্রাকের দেহ ওইটা না। ছত্রাকের দেহ এই যে নিচের দিকে থাকে, মাটির নিচে থাকে। সো এই অংশটুকু এটাই হচ্ছে ছত্রাকের দেহ। তাহলে এই যে এটাকে যে তুমি ভাবতেছো যে এটা হচ্ছে, একটু আগে বলছি না যে ছত্রাকের মূল কাণ্ড পাতা নাই, তাহলে পাতা তো নাই, কাণ্ডর মতো মনে হচ্ছে, তবে এটা কাণ্ড না। আবার মনে হচ্ছে যে নিচের দিকে যা আছে সেটা তো মূল, কিন্তু ওটা মূলও না। এটাই দেহ ভাইয়া। তাহলে উপরের অংশটা কি, যেটা দেখতে মনে হচ্ছে এটাই দেহ, এই উপরের অংশটা কি? এটা হচ্ছে জননাঙ্গ। এটা কি ভাইয়া? জননাঙ্গ, অর্থাৎ ছত্রাক এর মাধ্যমে জনন করে। তাহলে এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই হচ্ছে শৈবাল। তাহলে সমাঙ্গ বর্গ মানে কি? মূল কাণ্ড পাতা নাই, ক্লোরোফিল যুক্ত, তাহলে এরা হচ্ছে ক্লোরোফিল যুক্ত মানে কি? সবুজ। ক্লোরোফিল যুক্ত তার মানে কি? সবুজ। আর যেহেতু সবুজ তার মানে কি? এরা হচ্ছে স্বভোজী। হ্যাঁ, এরা হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারবে। সালোক সংশ্লেষণ, উদ্ভিদ যেমন সালোক সংশ্লেষণ করে না, নিজের খাদ্য নিজে তৈরি করে। তো সালোক সংশ্লেষণ পদ্ধতিতে উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে এরা হচ্ছে স্বভোজী। স্বভোজী মানে কি? নিজের খাদ্য নিজে তৈরি করা। স্বভোজী মানে কি? নিজের খাদ্য নিজে তৈরি করে নিজেই খাই, খাদ্য নিজে তৈরি করে নিজেই খাই, এটা হচ্ছে স্বভোজী, নিজে তৈরি করে। তাহলে সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত স্বভোজী উদ্ভিদটা হচ্ছে শৈবাল। তোমরা যদি পুকুরে দেখে থাকো, অনেক পুকুর দেখবা যে সবুজে ছেয়ে যায়, ঠিক আছে। যেই জিনিসটা তারা সবুজ, একদম সবুজ হয়ে যাচ্ছে পুরা জিনিসটা, পুরা পুকুরটা, ওইটা হচ্ছে শৈবাল, ঠিক আছে। ওই জিনিসটাকে কি বলা হচ্ছে বলো তো ভাইয়া? ওই জিনিসটাকে বলা হচ্ছে শৈবাল। আচ্ছা, এবং ওই শৈবালটার নাম হচ্ছে স্পাইরোগাইরা। তাহলে স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। তাহলে শৈবালটার নাম কি? স্পাইরোগাইরা। এই শৈবালটাই বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। আসো, শৈবালের উপকারিতা আসলে কি? শৈবাল হচ্ছে আইসক্রিম তৈরিতে, সামুদ্রিক শৈবাল জাত অ্যালজিন ব্যবহৃত হয়। তাহলে আইসক্রিম তৈরিতে কি ব্যবহৃত হচ্ছে? সামুদ্রিক শৈবাল জাত অ্যালজিন। অনেক শৈবাল আসলে কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, অনেক শৈবাল আছে যেগুলো হচ্ছে পুষ্টি সমৃদ্ধ খাদ্য। আচ্ছা, তাহলে আইসক্রিম তৈরিতে কি ব্যবহৃত হচ্ছে? আলজিন ব্যবহৃত হচ্ছে, সামুদ্রিক শৈবাল জাত। সামুদ্রিক শৈবাল আয়োডিন এবং পটাশিয়ামের একটি ভালো উৎস। তাহলে কিসের? আয়োডিন এবং পটাশিয়ামের একটা ভালো উৎস, ঠিক আছে। সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছে তো আয়োডিন থাকে, এটা তো আশা করি জানো। আয়োডিন কি করে? গলগণ্ড রোগ প্রতিরোধ করে, তাই না? তাহলে এই যে সামুদ্রিক শৈবালেও কি থাকে? আয়োডিন থাকে, এর সাথে থাকে পটাশিয়াম। মাছ চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। দেখো, যে সকল মাছ শাক মানে পাতা, লতা পাতা খায়, তারা কিন্তু শৈবাল খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবে, কারণ শৈবাল হচ্ছে পাতার মতো দেখতে। মানে পাতার মতো না, তার তো মূল কাণ্ড পাতা নাই, মানে শৈবালের যে দেহটা, হ্যাঁ, ওইটা খাদ্য হিসেবে গ্রহণ করবে। আচ্ছা, এরপরে দেখো শৈবালের অপকারিতা। শৈবালের অপকারিতা কি? এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। তাহলে চা পাতার রোগ সৃষ্টি করে কে? শৈবাল, রেড রাস্ট রোগ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে শৈবাল সম্পর্কিত আলোচনা। এবার আসো আমরা যে বিষয় নিয়ে পড়বো বা যে প্রাণীটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমিবা। এবং আমিবা এটা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের একটা সদস্য। ও যে মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এবং এই যে এই রাজ্যগুলোর মধ্যে প্রতিষ্ঠা রাজ্য যেটা, অর্থাৎ আমিবার কথা বলতেছি, মানে প্রতিষ্ঠা রাজ্যের একটা জীব হচ্ছে আমিবা, এছাড়া অ্যান্টামিবা বলা যায়। সো এই আমিবার বৈশিষ্ট্যগুলো দেখো, তার দেহের গঠনটা যদি দেখো, তার দেহের নির্দিষ্ট কোনো কিন্তু আকৃতি নাই, ঠিক আছে। সো এখানে আমি বলতে পারি দেহের নির্দিষ্ট আকৃতি নাই, এই কথাটা ভাইয়া বলতে পারি। যেমন এই দেহটা দেখো,
এটা কি দেহের কোন নির্দিষ্ট আকৃতি? না, নির্দিষ্ট কোনো আকৃতি না। এবং এই আমিবা এই প্রাণীটা সে কিন্তু তার ইচ্ছা অনুযায়ী বা তার প্রয়োজন অনুযায়ী তার দেহের আকৃতিটা পরিবর্তন করতে পারে। এবং এটা দেখতে মনে হচ্ছে অনেক বড় একটা প্রাণী, কিন্তু মানে চিত্র দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা মাত্র একটাই কোষ। ঠিক আছে? সো এই কোষের ভেতরে কি কি আছে দেখো। এর কোষের ভেতরে এখানে লেখাই আছে। সো এই যে আঙ্গুলের মতো যে প্রবর্ধনগুলা দেখতে পাচ্ছ, আঙ্গুলের মতো যে ভাঁজগুলা, এগুলাকে বলা হচ্ছে ক্ষণপদ। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্ষণপদ। ছোট ছোট যে পা, সেগুলো হচ্ছে ক্ষণপদ। দেন এখানে তুমি যদি দেখো, এখানে হচ্ছে ভেতরের যে অংশটা, সেটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম, প্লাজম। ওই যে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম নাম শুনছো না, তরল পদার্থ যেটা। সো ভেতরের দিকে যে তরল পদার্থ, এই যে এইখানে যে তরল পদার্থগুলা, সেগুলো হচ্ছে এন্ডোপ্লাজম। এন্ডো মানে হচ্ছে ভেতরে। এন্ডো মানে কি ভাইয়া? এন্ডো কথাটার অর্থ হচ্ছে ভেতরে। সো ভেতরের দিকে এন্ডোপ্লাজম। আর যদি বলা হয় যে একটো মানে হচ্ছে ওপরে বা বাইরে, সো বাইরের দিকে যে প্লাজমটা বা সাইটোপ্লাজমটা, সেটা হচ্ছে একটোপ্লাজম। তাহলে এই যে একটোপ্লাজম আর এন্ডোপ্লাজম, এই দুটাকে একত্রে বলা হয় সাইটোপ্লাজম। এইটা মাথায় রাখো, এই দুটাকে একত্রে বলা হচ্ছে সাইটোপ্লাজম। দেন এর ভেতরে কি আছে? নিউক্লিয়াস আছে। সো এই নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। একটা কথা মাথায় রাখো, এই যে আমিবা, সে কিন্তু প্রকৃত কোষী। সে কিন্তু প্রকৃত কোষী। প্রকৃত কোষী মানে কি, বা প্রকৃত নিউক্লিয়াস মানে কি? এখানে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয় প্লাজম থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। তাহলে এই জিনিসগুলো থাকে নিউক্লিয়াস। এখানে এই পুরাটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসে কি আছে? নিউক্লিওলাস আছে, হ্যাঁ, নিউক্লিয় প্লাজম আছে, ক্রোমাটিন তন্তু আছে, যাই হোক ওগুলো সবকিছু লেখা নাই। এছাড়াও এখানে হচ্ছে অসংকোচী গহ্বর আছে। গহ্বর মানে ফাঁকা জায়গা। এবং সংকোচী গহ্বর আছে। তো সংকোচী গহ্বর, অসংকোচী গহ্বর আছে। এছাড়া কোষ পর্দা আছে। বাইরের যে পর্দাটা, সেই পর্দাটাকে বলা হচ্ছে কোষ পর্দা। এবং যার ভিতরে খাদ্যটা সংরক্ষিত থাকে, সেটা হচ্ছে খাদ্য গহ্বর। খাদ্যের যে গহ্বর, সেটা হচ্ছে খাদ্য গহ্বর। আচ্ছা, তাহলে প্রতিষ্ঠা রাজ্যের আমিবা এককোষী জীব, এরা হচ্ছে এককোষী জীব। তাহলে এতক্ষণ ধরে আমরা যা কিছু পড়ছি, তার মধ্যে ভাইরাস ছিল অকোষী, ব্যাকটেরিয়া সেটা এককোষী, আমিবা এককোষী, ছত্রাক এককোষীও হতে পারে, বহুকোষীও হতে পারে। ওকে, শৈবাল, শৈবাল এটাও এককোষী হতে পারে, বহুকোষীও হতে পারে। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে। তাহলে এই যে আমিবা, এরা কি করতে পারে বলতো? দেহের আকার পরিবর্তন করতে পারে। এদের সারা দেহে একটি পাতলা এবং স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। একে প্লাজমা লেমা বলা হচ্ছে। এই যে প্লাজমা লেমা, লেমা কথাটার অর্থ হচ্ছে আবরণ। কোনো নামের শেষে যদি দেখো লেমা, এই লেমা কথাটার অর্থ হচ্ছে আবরণ। এবং প্লাজমা, তাহলে এর ভেতরে যা কিছু আছে সেটাই তো প্লাজমা। এই যে প্রোটোপ্লাজম, এন্ডোপ্লাজম, এই মিলে হচ্ছে সাইটোপ্লাজম। এই যে প্লাজম, প্লাজম থেকে মনে রাখো প্লাজমা। তাহলে প্লাজমার চারদিকে যে আবরণটা, প্লাজমার একদম বাইরের যে আবরণটা, সেটাকে আমরা কি বলবো? প্লাজমা লেমা। ঠিক আছে? সো এটাকে কি বলা হচ্ছে? প্লাজমা লেমা। আমিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। তাহলে আমিবা কোথায় জন্মে? পানিতে জন্মে, স্যাঁতসেঁতে মাটিতে জন্মে, পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। ঠিক আছে? তাহলে এ হচ্ছে আমিবা সম্পর্কিত কথাবার্তা। আচ্ছা, সো আরেকটা কথা তোমাদের বইয়ে বলা আছে, সেটা হচ্ছে অ্যান্টাবিমা। অ্যান্টামিবা, রাইট? এটাও কিন্তু এক ধরনের প্রোটোজোয়া। এটাও কিন্তু এক ধরনের প্রোটোজোয়া। ঠিক আছে? প্রতিষ্ঠা রাজ্যের প্রোটোজোয়া। এক ধরনের আমিবাই বলা যায়, আমিবার একটা গণ। সো প্রতিষ্ঠা রাজ্যের প্রোটোজোয়া বলা যায়। প্রোটোজোয়া, প্রোটোজোয়া এটাকে বলা যায়। সো অ্যান্টাবিমা এটা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের প্রোটোজোয়া। এটা হচ্ছে এক ধরনের আমিবা আমিবা, এটাও এক ধরনের আমিবা। সো একটা রোগ আছে টাইফয়েড, এটা একটু মাথায় রাখতে হবে। এটা রোগ আছে, নাম হচ্ছে টাইফয়েড। টাইফয়েড, এই টাইফয়েড এটা দুই ধরনের হতে পারে, দুই প্রকার হতে পারে। একটা হতে পারে, এটাকে বলা হচ্ছে অ্যান্টামিবিও টাইফয়েড, আর একটা হচ্ছে ব্যাসিলাস টাইফয়েড। এই টাইপের একটা নাম আছে, বই থেকে একটু দেখে নিও। একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, আর একটা হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া দ্বারা হয়, আর একটা হচ্ছে এই অ্যান্টামিবা দ্বারা হয়। ঠিক আছে? সো এই অ্যান্টামিবা দ্বারা যেই
টাইফয়েডটা হয় সেটা কি? সেটা হচ্ছে যে অ্যান্টামিভিও টাইফয়েড যেটা, ঠিক আছে? আমার মনে হয় উচ্চারণটা ঠিক হচ্ছে না, তোমরা একটু বই থেকে দেখে নিও। তো এই টাইফয়েড 2 ধরনের। আমিবা দ্বারা যে টাইফয়েডটা হয় সেটা হচ্ছে এই যে মানে অ্যান্টামিবা যারা যে টাইফয়েডটা হয় সেটা হচ্ছে ওই যে অ্যান্টামিভিও টাইফয়েড। আচ্ছা, এখন এই অ্যান্টামিবা তারও তো দেহের কোনো আকৃতি নাই, দেহের নির্দিষ্ট আকৃতি নাই, দেহের নির্দিষ্ট নির্দিষ্ট আকৃতি নাই, এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে। এখন তার মানে কি, তার দেহটা হচ্ছে এই যে এরকম, তার দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, রাইট? ঠিক আছে, ভালো কথা, তার দেহের নির্দিষ্ট কোনো আকৃতি নাই। এখন মাঝে মাঝে যে ঘটনাটা ঘটে, মাঝে মাঝে প্রতিকূল পরিবেশে, মনে রাখো, প্রতিকূল পরিবেশে ধরে নাও যে একটা প্রতিকূল পরিবেশ চলে আসলো, প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার জন্য এই অ্যান্টামিবা যে কাজটা করে, তার দেহের চারদিকে একটা আবরণ তৈরি করে। তার দেহের চারদিকে কি তৈরি করে বলতো? একটা শক্ত আবরণ তৈরি করে প্রতিকূল পরিবেশে। তাহলে এই যে চারদিকে একটা শক্ত আবরণ তৈরি করলো, এই জিনিসটাকে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো সিস্ট। তাহলে প্রতিকূল পরিবেশে কি গঠিত হয় বলতো? সিস্ট গঠিত হয়। তাহলে আমিবার চারদিকে আবরণ যখন দিচ্ছি সেটা হচ্ছে সিস্ট। আচ্ছা, আবার আবার একটা অ্যান্টামিবা কিভাবে জনন করে সেটা যদি দেখাই, ধরে নাও এটা হচ্ছে অ্যান্টামিবা, তার ভেতরে প্রোটোপ্লাজম আছে, তার ভেতরে কি আছে? প্রোটোপ্লাজম আছে, এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। এখন এই অংশগুলা, ভেতরের যে অংশগুলা, সেগুলো ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যায়, ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যায়, ঠিক আছে? এবং এইগুলা স্পোরে পরিণত হয়, এগুলো হচ্ছে স্পোর। এগুলো আসলে কি বলতো ভাইয়া? এগুলো হচ্ছে আসলে স্পোর হয়ে যায়। তাহলে অ্যান্টামিবা এটা তো একটাই মাত্র কোষ, এটা হচ্ছে এক কোষী, মানে একটা মাত্র কোষের ভেতরে কি তৈরি হলো? স্পোর তৈরি হইলো। আর স্পোর এটাকে বলা হয় অযৌন জননের একক। এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে অযৌন জননের জননের একক একক। তাহলে এই যে এখানে যে ভেতরে যে স্পোরটা তৈরি হইলো, এই স্পোরটা যখন পরিবেশে চলে আসবে, এই স্পোরটা যখন পরিবেশে চলে আসবে, সেই সময়টাতে এই স্পোর থেকে নতুন নতুন অনেকগুলো অ্যামিবা তৈরি হবে। স্পোর থেকে নতুন নতুন অনেকগুলা অ্যামিবা তৈরি হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়, এই হচ্ছে অ্যান্টামিবার স্পোর তৈরি। এটা হচ্ছে একটা অযৌন জনন প্রক্রিয়া, ঠিক আছে? এটাকে স্পোরুলেশন বলা যায়, যেহেতু স্পোর তৈরি হচ্ছে, স্পোরুলেশন বলা যাইতে পারে এই প্রক্রিয়াটাকে। এটাকে বলা হচ্ছে স্পোরুলেশন, এই কথাটা ভাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আসো স্বাস্থ্য ঝুঁকিতে অণুজীবের ভূমিকা। যেমন স্বাস্থ্য ঝুঁকিতে আমাদের দেহের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে অণুজীব, তাই না? যেমন কলেরা, টাইফয়েড, ব্যাকটেরিয়া জনিত রোগ। অ্যান্টামিবাই, এই যে অ্যান্টামিবাই আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এই সকল জীবাণু লেগে থাকে। তাহলে এই যে অ্যান্টামিবাই আক্রান্ত যে ব্যক্তি, তার যে মল সেটা মাটিতে মিশে যায়, ঠিক আছে? এবং এই মাটি যদি হাতে লাগে বা সবজি চাষ করলে সেইখানে কিন্তু এই জীবাণু লেগে থাকে। তাহলে সবজির ভেতরেও এরা প্রবেশ করতে পারে। তাহলে সবজি যে খাবা, সবজি ধুয়ে নিলা ধরে নাও, কিন্তু সবজির ভেতরেও এরা এই জীবাণুটা থাকতে পারে। রান্না করার পরেও দেখা যায় যে ও জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টামিবা সংক্রমিত হয়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না। এইডস রোগ কোন ভাইরাস দ্বারা হয় বলতো? এইচআইভি এই ভাইরাসটা দ্বারা হয়। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একসই বহু লোকের ইনজেকশন গ্রহণ, অসামাজিক কর্মকাণ্ডে এই রোগ হয়। তাহলে এই ঘটনাগুলোর কারণে কি রোগ হয় বলতো? এইডস, ঠিক আছে? কেন হয় বলো এইডস? অসুস্থ রোগের রক্ত গ্রহণ, যে লোক এইডসে আক্রান্ত তার যদি রক্ত তুমি নাও, মাদক গ্রহণ, একসুই বহুজন ব্যবহার করলে, অসামাজিক কার্যকলাপ যদি তুমি করো, সেক্ষেত্রে তোমার এইডস হতে পারে। এছাড়া দেখো কি বলা আছে, মামস, হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। ভাইরাস জনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে, ঠিক আছে? এরপরের টপিকটা দেখো, মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এবং প্রতিরোধ ও প্রতিকার। তো আমাদের দেহে, আমাদের চারপাশে যে অণুজীবগুলো আছে,
সেগুলো তো আমাদের দেহের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তাহলে সেইগুলো আমরা কিভাবে প্রতিরোধ করব, কিভাবে প্রতিকার করব, এই টাইপের পড়াশোনা আমি আর বিস্তারিত পড়াচ্ছি না এটা নিয়ে। তোমাদের বইয়ে লেখা আছে। ওই অংশটুকু একবার জাস্ট রিডিং দিবা। এখানে কঠিন কোনো কিছুই নাই। ওগুলো তুমি এমনিতেই বুঝতে পারবা জাস্ট একবার পড়লেই। ঠিক আছে? যেমন তুমি কিভাবে প্রতিরোধ করতে পারো? তুমি পচা খাবার খাবা না। পচা খাবারে হচ্ছে ব্যাকটেরিয়া জন্ম নেয়। এখন ওই পচা খাবার যদি তুমি খাও, যেমন আমাদের আশেপাশে মা-বোনরা মানে বিশেষ করে যারা হচ্ছে একটু আম আগের যুগের মানে মা অথবা নানি তাদেরকে দেখি যে তারা হচ্ছে খাবারটা যদি একটু পচে যায় তারপরেও সেটা খাচ্ছে। ঠিক আছে? কিন্তু সেখানে তো ব্যাকটেরিয়া জন্মাচ্ছে, তাই না? তাহলে এই খাবারগুলো খাওয়া যাবে না। তোমার পরিষ্কার পানি খাইতে হবে। কারণ যদি পরিষ্কার পানি না খাও, দূষিত পানি খাও, সেক্ষেত্রে কি হবে? কলেরা ছড়াবে। কলেরা হচ্ছে একটা পানিবাহিত রোগ। তাই না? এরপরে যদি মলমূত্র ঠিক জায়গাতে পরিত্যাগ না করো, যেখানে সেখানে যদি মলমূত্র কেউ পরিত্যাগ করে, সেখান থেকে ব্যাকটেরিয়া ছড়াইতে পারে, অ্যামিবা ছড়াইতে পারে, একটু আগে দেখলাম। তাই না? তাহলে আবার হচ্ছে এইডস রোগ কিভাবে হচ্ছে? স্পর্শের মাধ্যমে হচ্ছে না? ছত্রাকজনিত রোগগুলা কিভাবে ছড়ায়? স্পর্শের মাধ্যমে ছড়ায়। তাহলে স্পর্শ করা যাবে না যে ছত্রাক দ্বারা আক্রান্ত। আচ্ছা, এরপরে যদি আরো বলি যে ওই যে অসামাজিক কার্যকলাপ এটা থেকে দূরে থাকতে হবে। অসুস্থ রোগীর রক্ত নেওয়া যাবে না। ঠিক আছে? তার সাথে মেলামেশা থেকে বিরত থাকতে হবে যার এইডসে আক্রান্ত যে ব্যক্তি। তাহলে এইগুলো হচ্ছে প্রতিরোধ। হ্যাঁ, প্রতিকার এবং প্রতিরোধ। তাহলে এখানে একটা কথা লেখা আছে দেখো, ভিটামিন এবং খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও তুমি হচ্ছে ভিটামিন খাও না, খনিজ লবণ তোমার দেহে নাই। সেই ক্ষেত্রে কি হবে? তুমি সহজে রোগে আক্রান্ত হবা। তাহলে তোমার কি করতে হবে ভাইয়া বলো তো? ভিটামিন, খনিজ লবণ এই জাতীয় খাবারগুলো খাইতে হবে। এগুলো খাইলে তুমি আর রোগে সহজে আক্রান্ত হবে না। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম? আমরা শিখছি হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীব, ভাইরাস অকোষীয় জীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি রোগ সৃষ্টিকারী জীব, পানি, বায়ু, অপরিচ্ছন্ন হাত রোগ জীবাণু ছড়ায়, স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন রোগ প্রতিরোধ করে। এই জিনিসগুলো আমরা শিখছি। এবার আসো ভাইয়া, আমরা একটু এমসিকিউ সলভ করি। নিচের কোনটি নিম্ন শ্রেণীর জীব? তো মানুষ, আমরা তো উচ্চ শ্রেণীর জীব। প্রজাপতি, আম গাছ এগুলো উচ্চ শ্রেণীর জীব। ভাইরাস এটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ অণুজীব জগৎকে কয়টা রাজ্যে ভাগ করেন? ওই যে অ্যাকারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, তিনটা। অ্যান্সার হচ্ছে 3। পরের প্রশ্নটা দেখো, ছত্রাক কোন রাজ্যের অন্তর্গত? সো আমরা জানি যে ছত্রাক হচ্ছে ইউক্যারিওটা, প্রকৃত কোষী। তার মানে কি? ছত্রাক হচ্ছে ইউক্যারিওটা। কোন ধরনের অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত? ইউক্যারিওটার কোষের কেন্দ্রিকা, প্রকৃত কোষী যারা বা ইউক্যারিওটা তাদের কেন্দ্রিকা সুগঠিত। কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাসিলাস ব্যাকটেরিয়া। হ্যাঁ, দণ্ডাকার যে ব্যাকটেরিয়া সেগুলো হচ্ছে ধনুষ্টঙ্কার করতেছে, আমরা দেখেছি। মৃত জীবদেহ ও বর্জ্য আবর্জনা পচাতে সাহায্য করে কোনটা? ছত্রাক এবং ব্যাকটেরিয়া। ঠিক আছে? মৃত জীবদেহ এবং বর্জ্য আবর্জনা পচাতে সাহায্য করে কোনটা? এখানে ছত্রাক, ব্যাকটেরিয়া দুটোই আছে। সো ব্যাকটেরিয়াকে দাও। ঠিক আছে? ব্যাকটেরিয়া মৃত জীবদেহ এবং বর্জ্য অপসারণ করতে, পচাতে সাহায্য করে। এ কারণে এই ব্যাকটেরিয়াকে বলা হয় প্রকৃতির লাঙ্গল। কি বলা হয়? প্রকৃতির লাঙ্গল বলা হয়। কেন বলা হচ্ছে? কারণ এটাই কোন একটা মৃত জীব যখন মারা যাচ্ছে তাকে পচায় ফেলতেছে, এ আর কি বিষয়। ঠিক আছে, নিচের কোনটি ভাইরাসে রয়েছে? নিচের কোনটি ভাইরাসে আছে? সো ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি। সো প্রোটিন, ভাইরাসে আছে কি ভাইয়া? প্রোটিন। সিম্পল। ওকে, পরিবহন কলা থাকে না কোনটাতে? শৈবালে পরিবহন কলা থাকে না। যেমন পরিবহন কলা বলতে কি বোঝাচ্ছি? আমাদের দেহে রক্ত আছে। রক্তের কাজ কি বলতো? আমাদের সারা দেহে রক্ত পরিবাহিত হচ্ছে এবং রক্তের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো পরিবহন হচ্ছে। এমন উদ্ভিদের তো আর রক্ত নাই। ঠিক আছে? উদ্ভিদের কি আছে? পরিবহন কলা আছে, যেটা পরিবহন করে, জাইলেম ফ্লোয়েম আছে। শৈবালের তাও নাই। শৈবালের কি নাই? পরিবহন কলা নাই। এই কথাটা মাথায় রাখো। দেন পরের প্রশ্নটা দেখো, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাই আমরা কি থেকে? ওই যে পেনিসিলিয়াম নামক যে ছত্রাক, সেখান থেকে আমরা পেনিসিলিন পাই। ওকে,
এরপরে দেখো দেহের আকার পরিবর্তনকারী অণুজীবের নাম কি? অ্যামিবা তার দেহের আকার পরিবর্তন করতে পারে। এখানে অ্যামিবা যদি অপশনে না থাকতো তাহলে অ্যান্টাবিমা এটা তুমি দিতা। অ্যান্টামিবা। অ্যান্টামিবা কোন ধরনের অণুজীব? এটা হচ্ছে প্রোটোজোয়া জাতের প্রাণী। প্রোটোজোয়া, ঠিক আছে? এরা না ছত্রাক না ব্যাকটেরিয়া, এরা হচ্ছে প্রোটোজোয়া। অ্যান্টামিবায় আক্রমণে কি ধরনের রোগ হয়? সো এই যে অ্যামিবিক আমাশয় যেটা, হ্যাঁ এবার পড়ছি, অ্যান্টামিবিক আমাশয় না, অ্যামিবিক আমাশয়। ঠিক আছে, ওই যে আমাশয় দুইটা প্রকার আমরা পড়লাম না, একটা হচ্ছে অ্যামিবিক আর একটা হচ্ছে ব্যাসিলিক বা ব্যাসিলাস। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এমনি এমনি সেরে যেতে কতদিন লাগে? দেখো তোমার দেহ যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, সেই ভাইরাস ঘটিত রোগ কিন্তু এমনি এমনি একসময় ভালো হয়ে যাবে। কতদিন লাগবে? 2 থেকে 4 দিন। 7 দিনের মতো লাগে, তবে তোমাদের বইয়ে লেখা আছে 2 বা 4 দিন লাগে। কলেরা টাইফয়েড কোন ধরনের রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়ার কারণে হয়। সো ব্যাকটেরিয়া জনিত রোগ। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া, এইডস নিচের কোনটির মাধ্যমে ছড়ায়? এইডস ছড়ায় ভাইরাসের মাধ্যমে। ঠিক আছে, এরপরে দেখো আর্সেনিক মুক্ত নিরাপদ পানি পাওয়া যায় নিচের কোনটি থেকে? গভীর নলকূপ যেটা, সেটা হচ্ছে আর্সেনিক মুক্ত পানি সরবরাহ করে। বার্ড ফ্লু হলে পাখি মেরে কি করতে হয়? বার্ড ফ্লু হলে পাখিটা মেরে মাটিতে পুঁতে রাখবা। ঠিক আছে, সো মাটিতে পুঁতে রাখতে হয়। ওকে, এরপরে দেখো ভাই, আমাশয় রোগের ধরন হচ্ছে অ্যামিবিক এবং ব্যাসিলারি। হ্যাঁ, এবার মনে পড়ছে, এই যে এখানে যে কথাটা লিখি নাই, অ্যামিবিক এবং ব্যাসিলারি, এটা লিখে নিতে পারো এখানে। ঠিক আছে ভাইয়া? ওকে, আমার মনে পড়তেছিল না সেই সময়টাতে। যাই হোক, তোমাদের এই বইটা তো আমি কত ছোটবেলাতে পড়ছি। তাহলে এটা দুই ধরনের হতে পারে, এমিবিক আমাশয় আর একটা হচ্ছে ব্যাসিলারি আমাশয়। ঠিক আছে, ওকে, সো অ্যান্সারটা হচ্ছে 1 আর 2। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোনটা? শৈবাল, ছত্রাক, আম গাছ। আম গাছ এটা নিম্ন শ্রেণীর না, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 1 আর 2। ঠিক আছে, পরের প্রশ্নটাতে যাই। ইউক্যারিওটা জীবের রাজ্যের অন্তর্গত অণুজীব কোনটা? ভাইরাস। ইউক্যারিওটা বলছে, তার মানে কি প্রোক্যারিওট? তাহলে ভাইরাস তো কোষই না, তাহলে ওইটা বাদে যে দুইটা অপশন আছে সেই দুটাই, কারণ এখানে তো হয় 1 আর 2 আছে, 1 আর 3 আছে, 2 আর 3 আছে। সো ইউক্যারিওটা কোনটা? ভাইরাস তো কোষই না, তাহলে ওটা ইউক্যারিওটা প্রোক্যারিওটা কোথা থেকে আসে? সো এটা হচ্ছে 2 আর 3। ভাইরাসের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে অকোষীয়। হ্যাঁ, এটা অতি আণুবীক্ষণিক, আণুবীক্ষণিকও না, অতি আণুবীক্ষণিক। ঠিক আছে, সো এরা হচ্ছে অতি আণুবীক্ষণিক। এদের কোষ প্রাচীর আছে না, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীর কার থেকে ভাইয়া বলতো? ব্যাকটেরিয়ার। আর ব্যাকটেরিয়া কিন্তু অতি আণুবীক্ষণিক না, ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক, শুধু আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক, এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে। সো অ্যান্সারটা কি হবে তাহলে? 1 আর 2। পরের প্রশ্নটা দেখো, ছত্রাক ঘটিত রোগ হলো আলুর বিলম্বিত ধসা রোগ, ধানের টুংডো রোগ এবং পাটের কালো পট্টি রোগ। এটা 1 আর 3, রাইট? 1 আর 3। ধানের টুংডো রোগ এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, আমিবিক আমাশয় প্রতিরোধে করণীয় কি? মলত্যাগের পর হাত সাবান বা ছাই দিয়ে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে। ফুটানো পানি পান করা, ফুটানো পানি তো পান করতে হবে, ফুটানো পানিতে রোগ জীবাণু মারা যায়, তাই না? সো অ্যান্সারটা হচ্ছে 1 আর 2। আচ্ছা, সোহেল আখ খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয়। তোমরা আখ খাইছো না, আখে লাল রোগ পাইছো না? পাইছো তো, তাই না? ওই অংশটুকু ফেলাই দিতে হয়। সো ওইটা কি দ্বারা হয় বলতো? ছত্রাক, তাই না? এটা কি দ্বারা হয়? ছত্রাক জনিত রোগ। আচ্ছা, সোহেল আখ খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে। আচ্ছা, এটাই তো। তাহলে উদ্দীপকের পরজীবীটি সৃষ্টি করে মানুষের শ্বাসনালীর প্রদাহ। হ্যাঁ, ওই ছত্রাক পড়ার সময় আমরা দেখেছি যেটা মানুষের শ্বাসনালীর প্রদাহ করতেছে। পাটের কালো পট্টি প্রদাহ করতেছে। হ্যাঁ, তাহলে 1 আর 2। চা পাতার রেড রাস্ট রোগ করে না এটা। ওকে, এবার আমরা কিছু সিকিউ সলভ করব 3-4টা, এবং
ওকে ভাই, তাহলে দেখো প্রথম কোশ্চেনটা বলেছে যে আদিকোষ কি? আদিকোষ হচ্ছে বা আদি নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস আসলে কি? যে সকল কোষের যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা সুগঠিত যদি না হয়, অর্থাৎ যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকা প্রয়োজন, যেমন আমি প্রথমেই বলেছি যে একটা নিউক্লিয়ার মেমব্রেন লাগবে, একটা নিউক্লিওলাস লাগবে, নিউক্লিওপ্লাজম লাগবে, এগুলো যদি না থাকে তখন সেই কোষটাকে আমরা বলবো আদিকোষ। অর্থাৎ যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাই হচ্ছে আদিকোষ। এতটুকু লিখলেই শেষ, ঠিক আছে? বড় করে লিখতে হবে বিষয়টা এমন না। ওকে, তবে খ নাম্বারে আসলে একটু ওই যে কথাগুলো এক্সট্রা বললাম সেগুলো লিখতেই হতো। ওকে, শৈবালের দুইটি ব্যবহার লিখতে বলছে। সো শৈবালের দুইটা ব্যবহার কি কি বলা যায়? যেমন শৈবাল মাছ চাষ করতে ব্যবহার করা যায়, কারণ মাছ কিন্তু শৈবাল খায়, ঠিক আছে? আবার আইসক্রিম তৈরিতে শৈবাল ব্যবহৃত হচ্ছে, তাই না? এগুলো আমরা পড়ছি না? সো ওই পড়ার মধ্যে থেকে আমি সৃজনশীলটা অবশ্যই তোমাদেরকে এখানে লিখে দিব না, কারণ লিখতে গেলেই একটা করে সৃজনশীল লিখতে তোমার হচ্ছে 20 মিনিট করে সময়। তো 3-4টা সৃজনশীল সলভ করাইলে সেখানে তো 20 1 ঘন্টার মতো লেগে যাবে। তো সৃজনশীল এটা সলভ করা বা এটা হচ্ছে আমি জাস্ট কি কি লিখতে হবে 2-একটা পয়েন্ট আমি তোমাদেরকে ধরায় দিব। বাকিটা তুমি নিজে বুদ্ধি করে সেটা খাতায় লিখবা। ওকে? সো আমি জাস্ট তোমাদেরকে হুক পয়েন্টগুলো ধরে দিব, যেগুলো হচ্ছে মেন পয়েন্ট, কি পয়েন্ট যেগুলো, সেগুলো ধরাই দিব। আচ্ছা, এবার আসো, এখানে রাজ্য 1 হচ্ছে অ্যাকারিওটা। সো অ্যাকারিওটা মানে কি ভাইয়া? অ্যাকারিওটা মানে হচ্ছে যে যেখানে নিউক্লিয়াসটা নাই, ঠিক আছে? এরপরে প্রোক্যারিওটা মানে কি? প্রোক্যারিওটা মানে হচ্ছে যেটা হচ্ছে আদিকোষী, এবং ইউক্যারিওটা মানে হচ্ছে যেটা প্রকৃতকোষী। তাহলে উদ্দীপকের 1 নং রাজ্যের একটি অণুজীবের গঠন বৈশিষ্ট্য চিত্রসহ, অর্থাৎ ওই যে ভাইরাস টি2 ভাইরাসের যে চিত্রটা আমি আঁকাইছি না, সো এই চিত্রটা আঁকাইতে বলছে। এবং চিত্র আঁকানোর পরে তোমার কি লিখতে হবে? যে একটা ভাইরাস 2টা উপাদান দ্বারা গঠিত, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। সো এই কথাটা তোমার উল্লেখ করতে হবে। উদ্দীপকের 2 নং রাজ্যের অণুজীবটির আকার আকৃতি ভিত্তিক শ্রেণীবিন্যাস বর্ণনা করো। সো 2 নং রাজ্য কি? প্রোক্যারিওটা। আর প্রোক্যারিওটা রাজ্যের একটা জীব হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। সো প্রোক্যারিওটা অর্থাৎ ব্যাকটেরিয়া, এই অণুজীবটার আকার আকৃতি, এখন এই যে ব্যাকটেরিয়া বিভিন্ন আকৃতির হয়, আমরা 4 ধরনের আকৃতি মেইনলি পড়ছি: কক্কাস, ব্যাসিলাস, কমাকৃতি এবং স্পাইরিলাম। এবং এগুলোর সম্পর্কে উদাহরণ যেটা, সেটাও তোমার লিখে আসতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখানে ঘ নম্বরের 4-এর 4 পাবা, পূর্ণ মার্ক পাবা। তো তোমাদের সায়েন্স বইয়ের একটা সুবিধা হচ্ছে যে তুমি যদি সঠিক কথা অল্প কথায় লিখো, অল্প পেজের মধ্যে লিখো, তাহলে কিন্তু তুমি ফুল নাম্বারটা পাবা। কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কি হইতো, যেমন বাংলা, ইংলিশ, এগুলোর ক্ষেত্রে কি, যত বড় লিখবা বা যত বেশি লিখবা তত তুমি নাম্বার পাবা। অবশ্যই সেটা সঠিক লিখতে হবে, কিন্তু যত লিখবা তত নাম্বার পাবা। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে মজা এটাই যে তুমি সঠিক যেই কয়েকটা কথা আছে অল্প কথায় যদি লিখো তাহলে ফুল নাম্বারটাই পাবা। আচ্ছা, ক্ষণপদ কি? ক্ষণপদ হচ্ছে আমিবার আঙ্গুলের মতো প্রবর্ধিত যে অঙ্গটা দেখা যায় সেটা হচ্ছে ক্ষণপদ। তাহলে আঙ্গুলের মতো প্রবর্ধিত অঙ্গকে বলা হচ্ছে ক্ষণপদ। তাহলে আমিবাতে যে আঙ্গুলের মতো প্রবর্ধক দেখা যায় সেটা হচ্ছে ক্ষণপদ। এভাবে তুমি লিখতে পারো। আচ্ছা, ভাইরাসকে কেন অকোষীয় জীব বলা হয়? কারণ ভাইরাস শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা গঠিত। ভাইরাসে না আছে সাইটোপ্লাজম, না আছে নিউক্লিয়াস, না আছে গোলজি বডি, না আছে মাইটোকন্ড্রিয়া, কোনো ধরনের কোষীয় অঙ্গাণু নাই। যেহেতু কোনো ধরনের কোষীয় অঙ্গাণু নাই, সেটা হচ্ছে অকোষীয়। তাহলে সাইকাস হচ্ছে অকোষীয়, সিম্পল। উদ্দীপকের সাথে অ্যান্টামিবার বৈসাদৃশ্য আলোচনা করো। সো অ্যান্টামিবা, আমিবা, আমিবা বা অ্যান্টামিবা যাই বলি। সো অ্যান্টামিবা আর ব্যাকটেরিয়া, এই দুটার মধ্যে এই কক্কাস ব্যাসিলাস এগুলো কি? এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। এই দুটার মধ্যে পার্থক্যটা আমি মুখে কয়েকটা বলে দিই। দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী, কিন্তু অ্যান্টামিবা বা আমিবা এটা কিন্তু প্রকৃত কোষী। তাহলে এটা একটা পার্থক্য হয়ে গেল। দেন কি পার্থক্য বলা যায়? আমিবা আমিবা দ্বারা কি হইতে পারে? আমিবিও টাইফয়েড হইতে পারে। ব্যাকটেরিয়া দ্বারা যে ব্যাসিলাস যে টাইফয়েডটা সেটা হইতে পারে, ব্যাসিলিও টাইফয়েড। আচ্ছা, এরপরে আর কি পার্থক্য বলা যায়? দেখো, আমি কিন্তু তোমার অ্যান্সারটা
মানে আমি কিন্তু হচ্ছে অ্যান্সারটা উত্তরপত্র দেখে আসি নাই। তারপর একটু আমার সাথে চিন্তা করো তো, তোমরা নিজেরা একটু চিন্তা করো তো। আমিবা আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি হইতে পারে? একটা পার্থক্য হইতে পারে যে আমিবা এটা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে, ব্যাকটেরিয়া পারে না। আমিবায় ক্ষণপদ আছে, ব্যাকটেরিয়া নাই। তাহলে দেখো নিজের মানে তুমি কিন্তু বানাই লিখতে পারবা অনেক কিছু। তুমি যদি ভালো করে একটা জিনিস পড়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি নিজেই অনেক কিছু লিখে আসতে পারবা। আ তারপরে হচ্ছে এই কথাটা লিখতে পারো যে ব্যাকটেরিয়া গোল, ব্যাসিলাস কর্মাকৃতি এই টাইপের হয়, স্পাইরিলাম হয়। আর আমিবার নির্দিষ্ট কোনো আকৃতি নাই। যদিও একবার লিখছি এই টাইপের একটা কথা। যাই হোক। সো এইভাবে তুমি হচ্ছে বৈসাদৃশ্যগুলো লিখতে পারো। উদ্দীপকটি অনন্য প্রকৃতির ঝাড়ুদার। তাহলে আমি বলছি না যে ব্যাকটেরিয়া হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার। কেন প্রকৃতির ঝাড়ুদার বলা হচ্ছে? কারণ ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে কোনো একটা খাদ্যদ্রব্যের পচন করা, অথবা কোনো একটা জীবদেহের পচন করা, কোনো একটা মৃত জীবদেহের পচন ঘটায়। এখন যদি কোনো কারণে এই খাদ্যদ্রব্যের পচনটা না ঘটতো বা জীবদেহের পচন না ঘটতো, সেই ক্ষেত্রে কি হতো বলো তো? সেক্ষেত্রে সেটা কি হইতো? সেটা হচ্ছে আবর্জনা এক জায়গাতে থেকেই গেল, মাটির সাথে আর মিশলো না। যেহেতু মাটির সাথে মিশবে না, সেই ক্ষেত্রে কি হবে বলতো? ওইটা হচ্ছে দূষিত অবস্থায় থেকে যাবে, প্রকৃতি দূষিত হবে। হ্যাঁ? সেটা হচ্ছে মাটির সাথে মিশতেছে না। তার মানে কি? আস্তে, আস্তে এভাবে আবর্জনা পৃথিবীতে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আবার মাটির সাথে আবর্জনা মিশে গিয়ে তো সার হয়, সার হয়ে যায়। কিন্তু সার হচ্ছে না। পুষ্টি উপাদান তাহলে উদ্ভিদ কোথা থেকে পাবে বলো তো? না, পাবে না। তাহলে এই যে দেখো ময়লা আবর্জনা, যত টাইপের ময়লা আবর্জনা আছে, সবকিছু কিন্তু ঝাড়ু দিয়ে, আমরা যেমন ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করি, এই ব্যাকটেরিয়া কিন্তু মৃত যে জীবগুলা সেগুলাকে পচায় কিন্তু প্রকৃতির সাথে মিশাই দিচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার। এরপরে দেখো সাখাওয়াত সাহেব একজন শিক্ষক। তার এক ছাত্রের বিয়েতে তিনি বিয়েতে ছাত্রের পরিবার নিমন্ত্রণ করে। নিমন্ত্রণ খেয়ে বাড়িতে আসার পর তার আমাশয় দেখা যায়। তো এই রোগে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন। তাহলে ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী, অসবুজ, তারপর আর কি বলা যায়, সুগঠিত, কি বলে, আদি নিউক্লিয়াস যুক্ত একটা কোষ বা একটা প্রাণী। ঠিক আছে? সো কি বলতে পারি আমি? যে এটা হচ্ছে এককোষী। প্রথম কথা হচ্ছে এককোষী। এটা এককভাবে থাকতে পারে অথবা দলবদ্ধভাবে থাকতে পারে। দেন এটা হচ্ছে অসবুজ। দেন দেন আমি কি বলতে পারি? আদি নিউক্লিয়াস যুক্ত একটা প্রাণী। এটা হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে? এগারিকাসকে কেন পরজীবী বলা হচ্ছে? দেখো ছত্রাক, এগারিকাস হচ্ছে একটা ছত্রাক। এটা হচ্ছে একটা ছত্রাক। আর ছত্রাক এটা মৃত জীবদেহের উপর বাস করে। অর্থাৎ এরা হচ্ছে মৃতজীবী হইতে পারে। আবার কোন একটা দেহে, অন্য একজনের দেহে পরজীবী হিসেবে বাস করে। কোন একটা প্রাণীর দেহে পরজীবী হিসেবে বাস করে। যেমন যদি কোনো ছত্রাক দ্বারা কোনো রোগ হয়, যেমন দাঁত হয়, তো সেখানে আমাদের দেহে যখন দাঁত হচ্ছে, সেখানে কি ছত্রাক আছে? ছত্রাক আমাদের দেহ থেকে পুষ্টি উপাদানটা শোষণ করে নিচ্ছে। তার মানে কি? ছত্রাক একটা পরজীবী হিসেবে বাস করতেছে। এবং ছত্রাক যেহেতু অসবুজ, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তার মানে কি? পরভোজী। আমরাও কিন্তু ওয়ান কাইন্ড অফ পরভোজী, তাই না? আমরাও কিন্তু পরজীবী না, আমরা হচ্ছে পরভোজী। ঠিক আছে? আর ছত্রাক হচ্ছে পরভোজীও আবার পরজীবীও। পরজীবী মানে হচ্ছে অন্যের দেহের সাথে উপর বাস করে। আমরা তো কারো দেহের উপর বাস করি না। কিন্তু অন্য উদ্ভিদের থেকে প্রাপ্ত খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকি। তাই আমরা পরভোজী। আচ্ছা। তবে উদ্দীপকে উল্লিখিত সাখাওয়াত সাহেবের যে রোগটি হয়েছে তার বৈশিষ্ট্যগুলা লিখতে বলছে। আচ্ছা। সো এটা কিসের কারণে হয়? আমিবার কারণে হয়, রাইট? আমাশয়, ওই যে অ্যামিবিয়া আমাশয় যেটা, সেটা এন্টামিমার কারণে হয়। আর এন্টামিমা সম্পর্কে কিন্তু আমি বেশ কয়েকটা কথা বলেছি। যেমন এন্টামিমা এর কি আছে, অ্যামিবা সম্পর্কেও তো কিন্তু কিছু কথা বলেছি, তাই না? এরা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের জীব। এদের কি আছে? এরা প্রকৃতকোষী, এটা কিন্তু উল্লেখ করতেই হবে। ঠিক আছে? প্রকৃতকোষী। এদের কি থাকে? এদের হচ্ছে দেহের বাইরে প্লাজমা লেমা থাকে। এরা ঘনপথ তৈরি করতে পারে। নির্দিষ্ট দেহের আকৃতি নাই। নিজের ইচ্ছা অনুযায়ী আকৃতি পরিবর্তন করতে পারে। হ্যাঁ? এছাড়াও এর হচ্ছে যখন আ যখন হচ্ছে প্রতিকূল পরিবেশ আসে, সেই সময়টাতে সিস্ট গঠন করে। চারপাশে একটা শক্ত আবরণ তৈরি করে সিস্ট গঠন করে। এছাড়াও আমি বলতে পারি অ্যান্টামিমা
এর দেহের ভেতরে স্পোর তৈরি হয় এবং স্পোর থেকে অযৌন জনন পদ্ধতিতে নতুন নতুন ব্যাকটেরিয়া তৈরি হয়। ঠিক আছে, তাহলে উদ্দীপক এ শাখাওয়াত সাহেবের রোগটি যে কারণে হয় তার বৈশিষ্ট্য লিখতে বলছে। সো ওই যে অ্যামিবার কারণে হয়, অ্যামিবার বৈশিষ্ট্যগুলো অনেকগুলো বলে দিলাম, এগুলা লিখতে হবে। এরপরে দেখো উক্ত রোগের জীবাণুটির বিস্তার প্রতিরোধের উপায়গুলো আলোচনা করো। ওকে, তো উক্ত রোগের জীবাণুটির বিস্তার প্রতিরোধ কিভাবে করবা? দেখো ওই যে অ্যান্টামিবার বা আমিবার বিস্তার সম্পর্কে কিন্তু অনেক কিছু লেখা আছে। যেমন আক্রান্ত ব্যক্তির যে মল সেটা যদি মাটির সাথে মিশে যায়, সেক্ষেত্রে কি হবে বলতো? পরবর্তীতে ওই মাটি যদি কারো হাতে লাগে, তার মাধ্যমে ওই মলটা পরিবাহিত হবে। তার মানে কি, মাটিটা মানে মলটা যে কোনো সেখানে মল ত্যাগ করতে দেওয়া যাবে না যে ব্যক্তি আক্রান্ত আছে। এছাড়াও ওই মাটিতে যদি কোনো ফসল জন্মায়, ফসলের ভেতরেও কিন্তু সেই অ্যামিবাটা প্রবেশ করতে পারে। সো সেটা কিন্তু মানে ওই জায়গা থেকে ফসল ফলাইলে সেটা কিন্তু খাওয়া যাবে না আর কি। ঠিক আছে, এছাড়াও কি করা যায়, যদি হচ্ছে পানি খাইতে হয়, পানিটা ফুটানো অবস্থায় খাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ সতর্কতা যেগুলো খাওয়া দাওয়া বা আদার্স যে কাজকর্ম সেগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, এই অ্যামিবা কিন্তু স্যাঁতসেঁতে যে পরিবেশটা, যেখানে পানি টানি জমে থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু এই জন্মায়। এই কথাটা মাথায় রাখো ভাইয়া। এবার আসো শেষ যে কোশ্চিনটা, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র পরজীবী যা শুধুমাত্র জীবিত কোষেই জীবনের লক্ষণ প্রকাশ করে, অর্থাৎ এখানে ভাইরাস সম্পর্কে বলা আছে। এর নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ নিয়ে গঠিত। তাহলে অণুজীব কি আসলে? অণুজীব হচ্ছে অতি ক্ষুদ্র জীব। ঠিক আছে, অণুজীব সম্পর্কে আমরা কি বলতে পারি? নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস যুক্ত বা সুগঠিত নিউক্লিয়াস বিহীন অতি ক্ষুদ্র জীবকে বলা হচ্ছে অণুজীব। এভাবে আমি বলতে পারি। ঠিক আছে, শৈবালকে স্বভোজী কেন বলা হয়? কারণ শৈবালে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল থাকার কারণে শৈবাল সবুজ হয় এবং সে নিজের খাদ্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই সে হচ্ছে স্বভোজী। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত অণুজীবটির গাঠনিক চিত্র, সো ভাইরাসের চিত্র আমি শিখিয়েছি, ওই চিত্রটা আঁকায় দিবা। তোমাদের বইয়ে একটু অন্যরকম ভাবেও থাকতে পারে, আমি আমার মতো করে শিখাইছি। এরপরে দেখো, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে উদ্দীপকের অণুজীবটির ভূমিকা বর্ণনা করো। তো এই অণুজীবটা আমাদের দেহে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে। সো স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে অণুজীবটির ভূমিকা আছে। হ্যাঁ, কি ভূমিকা আছে? যেমন এইচআইভি যে ভাইরাস, সে কিন্তু আমাদের দেহে এইডস রোগ সৃষ্টি করে। এছাড়া ফ্লাভি ভাইরাসের নামগুলো তোমাদের বইয়ে হয়তো বা সবগুলো উল্লেখ করা নাই, কয়েকটা আছে। সো আমি বলে দিচ্ছি, ফ্লাভি ভাইরাস সেটা কি করে? সেটা ডেঙ্গু রোগ সৃষ্টি করে। এছাড়া আমাদের দেহে যে জলাতঙ্ক রোগ হয়, প্লেগ হয়। তাহলে এই যে বিভিন্ন রোগের কথা বলবা, এছাড়াও তামাকের মোজাইক রোগ সৃষ্টি করতেছে, উদ্ভিদের রোগ সৃষ্টি করতেছে। সো এই কথাগুলো তোমার আচ্ছা, এটা তো স্বাস্থ্য ঝুঁকি না। উদ্ভিদের রোগ সৃষ্টি, উদ্ভিদের তো স্বাস্থ্য ঝুঁকি বলে নাই, বলছে মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা। তো আমাদের দেহে যে রোগগুলো সৃষ্টি করে, সেই রোগগুলা সম্পর্কে তোমার উল্লেখ করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এই ছিল শেষ কোশ্চিন। প্রায় 1.5 ঘন্টার ওপরে ক্লাস হয়ে গেছে। সো আশা করি তোমরা ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি এরপরেও কোনো সমস্যা থাকে, তোমরা কিন্তু সরাসরি আমাকে মেসেজ করতে পারো অথবা ফেসবুকে পোস্ট করে আমাকে জানাতে পারো যে কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে। আমি অবশ্যই তোমার রিপ্লাই দিব এবং তোমার সমস্যাটা সলভ করব। ঠিক আছে ভাইয়ারা? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে থ্যাংক ইউ। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।